ধন্যবাদ। তো আজকে এখানে আপনারা আছেন পাইনিয়র ব্যাচ, প্রোগ্রেসিভ ব্যাচ, স্টুডেন্ট সমূহ। তো আজকে তো আপনাদের শেষ ক্লাস। কোনো ক্লাস নিয়ে কি কোনো আপনাদের ইয়ে আছে? আপনারা যে যে দীর্ঘ 99টি ক্লাস করে ফেললেন এ পর্যন্ত, কোনো ক্লাস নিয়ে কোনো পরামর্শ আছে কিনা একটু চ্যাট বক্সে জানাবেন। না, কেউ হ্যান্ড রেজ করেও প্রশ্ন করতে পারেন, বলতে পারেন, হ্যান্ড রেজ করলে পারমিশন দিয়ে দিব, কথা বলতে পারেন। কোনো এক্সাম, কোনো বই বা কোনো কিছু, মানে সবকিছু মিলাই আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, যেহেতু আজকে শেষ ক্লাস, আপনারা প্রশ্ন করতে পারেন। শিক্ষা তার আপু ইংলিশ ক্লাস নিয়ে প্রবলেম আছে, লেকচার উল্লেখ করতে হবে। শুধু সাবজেক্ট বললে তো হবে না, কোন লেকচারে প্রবলেম আছে সেটা একটু উল্লেখ করতে হবে। আচ্ছা, আমি তেমন কোনো প্রবলেম কিন্তু পাচ্ছি না, তারপর আপনাদেরকে বলছি একটু লিখতে। আর মডেল টেস্ট সম্পর্কেও আমি বলে দিচ্ছি। সৌরভ ভাই প্রশ্ন করেছেন মডেল টেক্সট বুক এবং যে আপডেট ইনফো দেওয়ার কথা, সেটা কবে দেওয়া হবে? মডেল টেক্সট বুক এবং আপডেট ইনফো ঈদের কাজ চলছে, খুব শীঘ্রই পেয়ে যাবেন। আপনাদেরকে ফোনে এসএমএস দিয়ে দেওয়া হবে যে মডেল টেক্সট বুক এবং আপডেট ইনফো ব্রাঞ্চে পৌঁছে গেছে, আপনি সংগ্রহ করে নিতে পারবেন। মডেল টেক্সট বুক এবং আপডেট ইনফো হচ্ছে 500 টাকা। 500 টাকা দিয়ে আপনারা ব্রাঞ্চ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন, এটার কাজ চলছে আমাদের। মুস্তাক ভাই ক্লাসগুলো মিস করবো। ক্লাস বা এক্সাম নিয়ে কি কোনো কমপ্লেন আছে আপনাদের? যদি কোনো কমপ্লেন থাকে সেটা একটু চ্যাট বক্সে লিখবেন। আমি চ্যাট বক্সটা ফলো করছি, সমস্যা নাই। আর যেহেতু রমজান মাস, সময়ও কম পাওয়া যাবে, তো যে ইয়াটা ক্লাসটা আমরা খুব শীঘ্রই শুরু করে দিব, যেহেতু আজকে লাস্ট ক্লাস। ক্লাস থেকে বের করে দেওয়া হয়। ক্লাস থেকে কে বের করে দিবে? ক্লাস থেকে তো বের করে দেওয়ার কোনো অপশন নেই এখান থেকে। ক্লাস থেকে বের করা যায় না। যিনি বিন্যাস সমাপ্ত গণিতে বিন্যাস সমাবেশ ক্লাস মাঝে মাঝে 2 ঘন্টার অধিক ক্লাস হয়ে গেছে, মনোযোগ ধরে রাখা কঠিন। আসলে পিএসসি সিলেবাস এত বিশাল, আর আপনাদেরকে এত বিস্তৃত টিচার যারা যে ভাইয়ারা আছেন, যেভাবে ক্লাস নেন, আসলে সময়ে মাধ্যম পারা একটু কষ্টই হয়ে যায়, এই জন্য ক্লাসগুলো দীর্ঘ হয়ে যায়। সমস্যা নাই, আপনাদের জন্য তো রেগুলার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো থাকে। এই হচ্ছে বিষয়টা। আমি আপনাদের এই ইয়াগুলা দেখছি, চ্যাট বক্স গুলো ফলো করছি, আপনারা লিখতে থাকেন আর আমরা ক্লাস শুরু করে দিব। তো তার আগে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনাদের আপাতত ঈদের আগে আর কোনো সেশন থাকবে না।
ঈদের পরে 8 তারিখ থেকে, আনুমানিক 8 তারিখ থেকে আমি একটা রুটিন দাঁড় করানোর চেষ্টা করছি। 8 তারিখ থেকে আপনাদের যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস 6টা দেওয়ার কথা ছিল, আমরা হয়তো এটা 9টা করব। 9টা নিব, এবং সাবজেক্টের যেটা 6টা নেওয়ার কথা ছিল এটাও আমরা 9টা নিব। এবং ফাইনাল মডেল টেস্টও আমরা চিন্তা করতেছি যে আরো বাড়ানো যায় কিনা। আমরা খুব শীঘ্রই রুটিন দিয়ে আপনাদেরকে এসএমএস দিয়ে দিই। ঠিক আছে, খুব শীঘ্রই আমরা এসএমএস দিয়ে দিব আপনাদেরকে রুটিন পাবলিশ করে। তো সার্ভিসে আসলে যা আছে তার থেকে আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করছি। সাবজেক্ট টেস্টের ক্লাস, কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস 6টার জায়গায় 9টা, সাবজেক্ট টেস্টও 6টার জায়গায় 9টা হবে। খুব শীঘ্রই এসএমএস দিয়ে আমরা রুটিনটা দিয়ে দিব। ধন্যবাদ। আর ভাইয়া, আমরা মনে হয় তাহলে শুরু করে দিতে পারি। আর কোনো কমপ্লেন থাকলে আপনারা চ্যাট বক্সে লিখতে থাকেন, আমি দেখতে থাকি। হ্যাঁ, মামুন ভাই শুরু করি, হ্যাঁ। হ্যাঁ, শিওর ভাইয়া। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমার ভয়েস যদি লাউডলি শুনতে পান আর স্লাইড যদি ক্লিয়ারলি দেখা যায়, চ্যাট বক্সে একটু ওয়াই লিখেন সবাই। ডিয়ার পার্টিসিপেন্টস, আপনারা একটু চ্যাট বক্সে ওয়াই লিখেন, আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, যাক, তাহলে অধিকারী, থ্যাংক ইউ। অধিকারী খুব চমৎকার একটা কমেন্টস লিখেছে। সো আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি আল্লাহর নামে, হ্যাঁ। তো যেহেতু রোজার মধ্যে এটা আমার ফার্স্ট ক্লাস, রোজার মধ্যে আর কি। না না, ফার্স্ট ক্লাস, হ্যাঁ ফার্স্ট ক্লাস রোজার মধ্যে। সো প্রথম বিষয় হচ্ছে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলে তারপর আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ, যেহেতু আজকে লাস্ট ক্লাস, লেকচার 14 বাংলাদেশ বিষয়াবলীর। তো যারা আমরা মুসলমান, ইসলাম ধর্মাবলম্বী রয়েছে, তাদের তো আসলে রোজা রাখাটা ফরজ, তাই না? সো এখন রোজা রাখলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে, পানি পিপাসা লাগে, অনেক কিছু, অনেক প্রবলেম থাকে আর কি। তো তার মধ্যেও আমাদের রোজা রাখতে হবে। তাই এখন আমি একটা এক্সাম্পল দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব। আমরা যখন বুয়েট ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমরা মানে আমি বিশেষ করে, তখন হচ্ছে আসলে শীতের সময়, ঠিক আছে? তো শীতের সময় হচ্ছে, তো আপনার হচ্ছে মোটামুটি সবাই লেপের মধ্যে ঘুমায়, তাই না? তো আসলে সেই সময়টাতে ঠান্ডাও বেশি ছিল। এখন তো ঢাকাতে শীত পড়ে না বললেই চলে, তো তখন প্রচুর ঠান্ডা পড়তো। তো আমার বাসায় দেখা যাচ্ছে সবাই ঘুমাইতেছে আর আমি আসলে পড়তেছি। এমনও হয়েছে, ধরেন রাত 11টার দিকে পড়তে বসছি, একদম ফজরের আজান এর সময় বা মাঝখানে ওয়াশরুমে যাওয়া প্রয়োজনীয় ছাড়া মোটামুটি একদম ফজরের আজান পর্যন্ত পড়াশোনা করেছি, বুঝতে পেরেছেন? তো বিষয়টা হচ্ছে যে ওই যে লেপের মধ্যে থাকলে যে গরম লাগে বা উষ্ণতা লাগে, সেই আরামটা হয়তোবা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল যে ওই আরামটাকে কিভাবে উপেক্ষা করে পড়ালেখা করা যায়, কারণ টেবিলে বসে পড়ালেখা তো আসলে খুব কষ্টসাধ্য বিষয়। তো এর ফলে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে হয়তো। বুয়েটে পড়েছি, বুয়েট ছাড়াও আরো 5টা ইউনিভার্সিটিতে চান্স পাইছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে তো আল্লাহ বিসিএস ক্যাডারও বানাইছে। তো সব মিলাই ঝিলাই যে সামারি হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে যে যখন আপনি কখন কষ্ট করবেন, তখন তার ফলটা আল্লাহ তাআলা আপনাকে দিবে, কারণ আল্লাহ তাআলা কারোর সাথেই কোনো অবিচার করেন না। তো এই রোজার মধ্যে দেখবেন যে আমাদের এখানে অনেক বোনেরা আছেন, তাদেরকে আসলে অনেকে বিবাহিত বা বিবাহিত না যারা, তাদেরও আসলে পরিবারের অনেক দায়িত্ব থাকে। সেই দায়িত্বগুলো সামলানোর পরে কিন্তু তারপরে হচ্ছে আপনার পড়াশোনা করতে হয়, তাই না? ইফতারির একটা প্রয়োজন থাকে, ঠিক আছে? অনেকের বাচ্চা কাচ্চা আছে, আবার অনেক যারা ভাইয়েরা আছেন, ছোট ভাইয়েরা, আমার বয়সে ছোটই হবেন সবাই। সো তাদেরও দায়িত্ব আছে, বাজার টাজার করে, সব মিলাই ঝিলে আবার তারাবি নামাজের সময় আছে। তো এরই মধ্যে থেকে কিন্তু আমাদেরকে মানে আমাদের আল্লাহ তাআলার হুকুম আকাম গুলো মেনে চলার পরে সময় করে পড়াশোনা করবেন এই এই কয়টা এই মাসটা, ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে
আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবে। হ্যাঁ, ঠিক আছে। তো তো যাই হোক, আমরা আল্লাহর নামে ক্লাসটা শুরু করি। ঠিক আছে। তো আজকে আমাদের লেকচার 14 আমরা যেটা পড়বো বাংলাদেশের জাতীয় অর্জন। একদম মোটামুটি বাংলাদেশ রাষ্ট্রটা হয়েছে 1971 থেকে, 1971 সাল থেকে। হ্যাঁ, এই 1971-এর পর থেকে এখন পর্যন্ত যে জাতীয় অর্জনগুলো মোটামুটি যেগুলো হচ্ছে আমাদের মনে রাখার মতো, প্রিলিতে বা রিটেনে বা ভাইভাতে আসে, আমরা সেই অর্জনগুলো শিখবো। বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশের ইতিহাসে যে ব্যক্তিত্বগুলোর নাম না নিলেই না, সেই ব্যক্তিত্বগুলো সম্পর্কে আমরা জানবো। গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান এবং স্থাপনা সমূহ, এগুলো পড়বো। জাতীয় পুরস্কার পড়বো ইনশাল্লাহ। খেলাধুলা নিয়ে একটু আলোচনা করব। চলচ্চিত্রটা তুলনামূলকভাবে এটা অনেকটা বাংলার সাথে রিলেটেড, তারপরে আমরা অ্যাভয়েড করব না, কিছু পড়বো। গণমাধ্যমটা পড়বো। সাম্প্রতিক ঘটনাবলী, এইটা দুই একটা আমরা বলে দিব। এবং এইটা লাস্ট মোমেন্টে আপনারা দেখবেন যে অনেকে ডাইজেস্ট বের হয়। উত্তরণের বইটাও ভালো, রিচ ইনফরমেশনের দিক থেকে। আবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, এটাও খুব পপুলার। তো সাম্প্রতিক ঘটনাবলী সেখান থেকে আপনারা পড়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে যাই হোক, আর ক্লাসটা শুরু হবে আমার একদম শেষ স্লাইড, শেষের দিক থেকে, স্লাইড থেকে। কি আমরা বড় বড় ন্যায় হচ্ছে কি করি, প্রশ্নগুলো একটু সলভ করে আসি। ঠিক আছে। প্রশ্নগুলো সলভ করে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন, বিশ্বকাপ ক্রিকেট 2023 এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? ও ও, আচ্ছা, আরেকটা বিষয়। আমার নামাজের ব্রেকের সময়, আসরের ব্রেকের সময় 15 মিনিট একটা ব্রেক থাকবে, জাস্ট ফরজ নামাজটা পড়ে আমরা চলে আসবো। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, সর্বোচ্চ রান করেন কে? দেখেন, ক্রিকেটার সম্পর্কে, ক্রিকেট সম্পর্কে কোশ্চেন আসছে, বলতে পারবেন কে? মাহমুদুল্লাহ রিয়াদ। রাইট, ডি ম্যাক্সিমামই ভালো উত্তর দিচ্ছে, সঠিক উত্তর দিচ্ছেন, মাহমুদুল্লাহ রিয়াদ। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে আসলে খেলাধুলা সম্পর্কে আসলে জানার দরকার কি, আমি একটু বলি। আমার ভাইভাতে কোশ্চেন ছিল, আমি যখন ভাইভা দিয়েছিলাম তখন ওয়ার্ল্ড কাপ শেষ, ওই সময়টাতে। তো তখন হচ্ছে ওয়ার্ল্ড কাপে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আসলে আপনার এই ওয়ার্ল্ড কাপে কয়টা ছয় হয়েছে, হুম, এবং কয়টা সেঞ্চুরি হয়েছে। আমাকে কিন্তু ভাইবা বোর্ডে এটা জিজ্ঞাসা করছে যে কয়টা ছয় হয়েছে, কয়টা সেঞ্চুরি হয়েছে, এইটা আমাকে জিজ্ঞাসা করছে। তো আমার একটা ভুল উত্তর হয়েছে এখানে, সেটা হচ্ছে যে উম, আসলে কয়টা ছয় হয়েছে এটা তো আমার মনে নাই, তাই না? তো আমি স্যারদেরকে বলেছিলাম যে স্যার, আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু গেস করে বলতে পারি অ্যারাউন্ড এরকম হয়েছে। এই কথাটা আমার কাছে যেটা মনে হয় ভাইভাতে আমার বলাটা ঠিক হয় নাই। ক্লিয়ার? তার মানে বিষয়গুলো হচ্ছে যে আসলে এই যে সর্বোচ্চ রান করেছেন কত, এই প্রশ্নটা যেহেতু আসছে, এবং আমার নিজস্ব ব্যক্তিগত ভাইভাতেও কিন্তু ক্রিকেট সম্পর্কে জিজ্ঞাসা করেছে, ইভেন রোহিত শর্মা সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। কারণটা হচ্ছে যে তার ইমিডিয়েট কিছুদিন আগে রোহিত শর্মা 264 রানের একটা ইনিংস ছিল। আপনারা কি দেখেছেন 264 রানের ইনিংসটা? বলেন দেখি, কে কে দেখছেন, ইয়েস অর নো? মানে খেলাটা দেখছেন কে কে, মানে হাইলাইটস না। শুভ্র, রাব্বি, আচ্ছা, সিনতি দেখে নাই, ঠিক আছে। তার মানে রোহিত শর্মা সম্পর্কে কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে, কারণ সে 264 করেছিল, এটা ওয়ান ডে ওয়ার্ল্ড হাইস্ট। সো আপনারা অবশ্যই এই লাস্ট যে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এগুলোতে মেজর মেজর যে ইভেন্ট গুলো বা মেজর মেজর যে ঘটনাগুলো, সেগুলো অবশ্যই জেনে যাবেন। এগুলো প্রিলি বা রিটেন, রিটেন না, প্রিলি বা ভাইভাতে আসার মতো কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের প্রথম ওয়ানডে ও টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? এটা জিম্বাবুয়ে। তখন জিম্বাবুয়েকে আমরা বলে বলে হারাইতাম, বুঝতে পারতেছেন? কিন্তু জিম্বাবুয়ে কিন্তু এক সময় কিন্তু খুবই পাওয়ারফুল একটা ইয়ে ছিল, মানে আপনার হচ্ছে ক্রিকেটের দিক থেকে শক্তিশালী ছিল। আমার এখনো মনে আছে, প্রথমে অ্যালিস্টার ক্যাম্বেল, তারপর হচ্ছে মারে গুডিন, তা এই মানে সেই ছোটবেলার। তারপরে গায়ে হুইটেল, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, হেনরি ওলঙ্গা, ওর তো মানে হচ্ছে উইকেট ব্রেকার, মানে পার্টনারশিপ ব্রেকার বলা বলা হয়তো হেনরি ওলঙ্গাকে। সে তো আপনার ভারতকে আপনার ইয়েই করে দিল ওই 2003 ওয়ার্ল্ড কাপে, না 2007 ওয়ার্ল্ড কাপে ভারত একসময় হচ্ছে ফার্স্ট রাউন্ড থেকে বাদ গেছে ওই কেনিয়ার বিপক্ষে হেরে, না, জিম্বাবুয়ের বিপক্ষে হেরে। ক্লিয়ার? সো এই জিম্বাবুয়ে কিন্তু একসময় খুবই পপুলার এবং শক্তিশালী একটা ক্রিকেটের দিক থেকে রাষ্ট্র ইয়ে ছিল, দেশ ছিল আর কি। হ্যাঁ। কতজন নারী 2023 সালের বেগম রোকেয়া পদক পান? এইটা হয়তো বা এখন না আসতে পারে, 2023 তো, এখন 2025। সো 46তম বিসিএস এর সময় আসছে, এটা 5 জন হবে। আচ্ছা, তো এরপর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বক্তৃতা দেন? এই প্রশ্নটা আসার চান্স এখন তুলনামূলকভাবে কম। প্রেক্ষাপটটা আপনারা জানেন, তারপর আমরা একটু শিখে যাব। এইটা হচ্ছে সেপ্টেম্বরে, 17 সেপ্টেম্বর সম্ভবত, হ্যাঁ। আচ্ছা, কৃষ্ণ গহ্বর নিয়ে ব্ল্যাক হোল, এটা খুবই ফিজিক্সের একটা চমৎকার একটা টপিক, ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল নিয়ে বাংলাদেশের কোন বিজ্ঞানী গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। হ্যাঁ, উনি দেখেন, উনি কিন্তু খুবই চমৎকার এবং খুব রিনাউন্ড সায়েন্টিস্ট ছিলেন। সো আমরা তাকে কিন্তু বা তার মেধার মর্যাদা কিন্তু আমরা আসলে দিতে পারি নাই। ঠিক আছে। আচ্ছা, কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2006 সালে প্ল্যানেট 50-50 পদক লাভ করেন? এগুলো এখন আসবে না, আমরা যেহেতু প্রিভিয়াস ইয়ারে আসছে, আমরা একটু জাস্ট উত্তরগুলো দেখবো। নারীর ক্ষমতায়ন। দ্য ফর দ্য ফোর্স শেয়ারিং, ও কি, ফোর শেয়ারিং অফ বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কে? হারুন রশিদ। আচ্ছা, এগুলো মুখস্থ রাখবেন। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? গণহত্যা জাদুঘর খুলনায় অবস্থিত। নভেরা আহমেদের পরিচয় কি? এটা ওই যে চলচ্চিত্র, এই বিষয়টা থেকে আসছে, এই টপিকটা থেকে আসছে। নভেরা আহমেদ হচ্ছে একজন ভাস্কর। ঠিক আছে, নভেরা আহমেদ। আচ্ছা, ভৌগোলিক নির্দেশক, এটা 45তম বিসিএস, এটা চেঞ্জেবল, এইটা এখন মুখস্থ না রাখাই বেটার। ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? এইটা একদম লাস্ট যেটা, সেটা আপনারা পড়বেন। এটা সঠিক উত্তর নাই এখন, মনে হয় 51টা না 52টা, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য 2020 সালের প্রবর্তিত পুরস্কারের নাম কি? বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্সি। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের হিসেবে তালিকা করে? এটা হচ্ছে 2015 দিকে, 1 জুলাই। জুন শেষ, জুলাই মাসে শুরু, 1 জুলাই 2015-তে, ঠিক আছে। ইউনেস্কো কত তারিখে, 21 ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? এটা আমাদের একটা অর্জন, এইটা মনে রাখতে হবে। 17 নভেম্বর 1999 সালে, 17 নভেম্বর 1999 সাল, ঠিক আছে। বাংলার প্রাচীন জনপদ কোনটি? পুন্ড, পুন্ড থেকে পুন্ডনগর, এটা পড়বো আমরা আমাদের টপিকে। কোভিড ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? এটা 43তম বিসিএস এর সময় কোভিড এর ইয়ে ছিল, তখন এই প্রশ্নটা এসেছে, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইনসেপ্টা। হুম বাংলাদেশ কত সালে ওআইসি সদস্য পদ লাভ করে? 1974। এগুলো মুখস্থ করবেন। হুম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি কে কে? মুশফিক আহমেদ। ক্রিকেটে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস বা টেস্টের মর্যাদা লাভ করে কত সালে? 2000 সালে। 2000 সালে। হুম প্রথম টেস্ট খেলে কার সাথে বলতে পারবেন? বাংলাদেশের প্রথম টেস্ট খেলে কার সাথে? বাংলাদেশ ফার্স্ট টেস্ট ইন্ডিয়ার সাথে, রাইট, ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে না, ভারতের সাথে। ভারত, ইন্ডিয়া, ভারতের সাথে। এবং ওইখানে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু 145 রানের একটা ইনিংস খেলেছিলেন। আবার নাইমুর রহমান দুর্জয় সম্ভবত ফার্স্ট ইনিংসে 5 উইকেট বা 6 উইকেট লাভ করেছেন, ঠিক আছে। তো এই ইনফরমেশন গুলো, প্রথম ইনফরমেশন গুলো একটু মনে রাখতে হবে ইনশাল্লাহ। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার 5 উইকেট পেয়েছেন? আমাদের লম্বু যে প্লেয়ারটা, তাসকিন আহমেদ, উনি পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের খেলাধুলা নিয়ে এবং ওভারঅল টোটাল আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা। এখন আমরা আল্লাহর রহমতে ক্লাসে ফেরত চাই, ঠিক আছে। তাহলে আমরা একটু ধারণা পেলাম যে আমাদের আসলে কি কি আসে, ম্যাক্সিমাম কোথা থেকে আসছে, সেই ধারণা পেলাম। সো এখন জাতিসংঘের বাংলাদেশের যে জাতীয় অর্জন, এই অর্জনের মধ্যে অনেক অর্জন আছে জাতিসংঘ সহ বিভিন্ন যে ইয়েগুলো আছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানে যে আমরা সদস্যপদ লাভ করেছি, সেটাও আমাদের এই জাতীয় অর্জনের মধ্যেই পড়বে, ঠিক আছে। তাহলে আসুন, ইউনাইটেড নেশনসে যে কিছুদিন আগে আমার ব্যাচমেট, ইউনাইটেড নেশনসে দেখবেন, গুগলে সার্চ করলে পাবেন, সে হচ্ছে বাংলাদেশের পক্ষে থেকে সে কিন্তু স্পিচ দিয়েছিল, ওয়ালিদ, ঠিক আছে। আহ, আচ্ছা, যাই হোক, ও 34-এর। আচ্ছা, যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আসলে আল্লাহ তাআলা মানুষকে কখন কোন সম্মান দেয় এটা তো বলা যায় না, তাই না? ঠিক আছে, আমরা যারা ফরেন ফরেন ক্যাডারে জয়েন করবেন, তারা কিন্তু এই বিরল অভিজ্ঞতার বা বিরল সম্মানের সুযোগ লাভ করবেন। তো ফার্স্ট অফ অল, বাংলাদেশ এবং জাতিসংঘ, এটা আমাদের জাতীয় অর্জনের মধ্যে সবচাইতে প্রথমে পড়বে। স্বাধীনতা অর্জনের পরেই এই অর্জনটা মোটামুটি আমাদের প্রথমে পড়বে। এইটা কিন্তু এসেছে, আমরা সলভ করেছিলাম 1974 সালের। এটা এসেছিল মানে বঙ্গবন্ধু কবে ভাষণ দিয়েছিলেন, হ্যাঁ। তো 17 সেপ্টেম্বর, মনে রাখবেন, 1974 সালের 17 সেপ্টেম্বর। এবং 29তম অধিবেশন, 29তম অধিবেশনে
বাংলাদেশ কততম এটা আপনারা একটু বলেন তো, কততম, কততম রাষ্ট্র হিসেবে ইয়ে করে স্বীকৃতি লাভ করে এটা আপনারা বলেন। আমি তারিখ বললাম, সাল বললাম, অধিবেশন নাম্বার বললাম, আপনারা বলেন দেখি কততম। 136, রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 136, 136তম। এভাবে পড়বেন, 136তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে। এবং এর বিরুদ্ধে আমাদের চীন ভেটো দিয়েছিল, সেটা আসলে তার বিপক্ষে আবার সোভিয়েত ইউনিয়ন আমাদের ইয়ে করেছিল, ফাইনালি আমরা কিন্তু সদস্য পদ লাভ করেছিলাম। এবং এই 1974 সালেরই 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু, আসলে এখন তো আসলে তাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, তাই না? তো এটা একটু পড়বেন আপনারা। আমি আগেও বলেছি, আগের ক্লাসগুলোতে বলেছি যে ওনাকে আসলে অস্বীকার করার সুযোগ নাই। উনি আসবে, কোনো না কোনো ভাবে আসবে। তো ইনফরমেশন গুলো হয়তো বা প্রিলি বা রিটেনে এখন কম আসবে, ভাইভাতে কম জিজ্ঞাসা করবে, কিন্তু ওনার সম্পর্কে ইনফরমেশন গুলো একটু জেনে যাবেন, কারণ নলেজ ইজ পাওয়ার। তো 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু হচ্ছে সর্বপ্রথম বাংলায় ভাষণ দান করেন। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে জাতিসংঘের এই যে চেয়ার বা সভাপতিত্ব করেন, এইটা 2 বছর পর পর চেঞ্জ হয়, বা এইটা হচ্ছে চেঞ্জ হয়, চেঞ্জেবল। তা বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের এই বিরল সম্মান অর্জন করার সুযোগ হয়েছিল 1986, 1986 সালে। 1986 সালের 41তম অধিবেশনে বাংলাদেশ সভাপতিত্ব করে, এবং তখন কিনোট স্পিকার ছিলেন হচ্ছে আমাদের হুমায়ুন রশিদ চৌধুরী। ঠিক আছে, ওনার সম্পর্কে গুগলে সার্চ দিলেই পাবেন, হুমায়ুন রশিদ চৌধুরী। ঠিক আছে, হুমায়ুন রশিদ চৌধুরী 1986-এ 41তম অধিবেশনে বাংলাদেশ সভাপতিত্ব করে, তার পক্ষে কিনোট স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। হ্যাঁ। আর বাংলাদেশে এই জাতিসংঘের টোটাল স্থায়ী সদস্য যেন কয়টা বলেন তো, একটু চ্যাট বক্সে বলেন দেখি, স্থায়ী সদস্য কয়টা? 5টা। আর নিরাপত্তা পরিষদের আর অস্থায়ী সদস্য কি আছে? কয়জন? 10 জন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা তো অনেক রেসপন্স করতেছেন, আলহামদুলিল্লাহ, আপনারা পারতেছেন ভালো। ঠিক আছে, তো 5 জন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য, সাধারণত 15 জন মতো। 5টা হচ্ছে স্থায়ী, তাদের কখনো চেঞ্জ হয় না। আর 10টা হচ্ছে অস্থায়ী। তো এই 10টা চেঞ্জেবল, অস্থায়ী। আচ্ছা, এই 10টা চেঞ্জেবল। হ্যাঁ। তো বাংলাদেশ কিন্তু এই অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল 2বার। ঠিক আছে, 2বার। এইটা 1978 এবং 1999। 1978, 1999। ক্লিয়ার? এই সালটাতে। ঠিক আছে, এই সালটাতে। তাহলে 1978 এবং 1999। আর যদি আপনার ওই ডিউরেশন বলে দেয়, তাহলে ডিউরেশনটা হচ্ছে এক্স্যাক্টলি যদি বলতে চায়, তাহলে সেটা হচ্ছে 79-80। মানে এই সময়টাতে 78 সালে নির্বাচিত হয়, আর সময়টা ছিল 79-80, এই সময়টা। আর 1999, তো তার 2 বছর পর, সাধারণত 2 বছর হয় মেয়াদটা। 2001, এইটার মেয়াদটা হয় 2বার, মনে রাখবেন, 2 বছর করে, 2 বছর করে। আচ্ছা, আচ্ছা, এইখানে আরেকটা বিষয় হচ্ছে জাতিসংঘে আমাদের চাঁদার পরিমাণ দিতে হয়, কারণ এটা তো একটা হচ্ছে ইয়ে সংস্থা, চ্যারিটিমূলক সংস্থা। চ্যারিটিমূলক সংস্থার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার কি করতে হয়, যে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য টাকা পয়সার অ্যামাউন্ট দিতে হয়। তো এই অ্যামাউন্টটার পরিমাণ হচ্ছে বাংলাদেশ যে এটা দেয়, এটা ফিক্সড না, এটা ভ্যারি করে। তা বাংলাদেশের আপনার হচ্ছে চাঁদার যে পরিমাণ, সেটা হচ্ছে জাতিসংঘের যে বাজেট, এই বাজেটের 0.01%। আচ্ছা, আমার একটা কল আসছে, জাস্ট 30 সেকেন্ড। আচ্ছা, আমরা আবার ক্লাসটাতে ফেরত আসলাম। তাহলে এই জাতিসংঘের মোটামুটি এই অর্জনগুলা আমরা শিখবো। এরপর জাতিসংঘের আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে আমাদের মিশন। জাতিসংঘের মিশন, ঠিক আছে, মিশনটা খুবই ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে আমাদের যে রেমিটেন্স গুলো আসে, শান্তিরক্ষী মিশনে রেমিটেন্স বা টাকা,
এটা তো আসলে ডলারে, বাইরে যত পেমেন্ট হয় সব ডলারে পেমেন্ট হয়। তো ওরা ডলারে পে করে জাতিসংঘ, ক্লিয়ার? তো এই ডলারে যে পেমেন্ট করে এটা কিন্তু ভালো একটা রেমিটেন্স বা ভালো একটা কিন্তু আয়ের উৎস আমাদের। এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, আমার বাবাও মিশনে গেছিলেন, হ্যাঁ, আমার বাবা সোমালিয়াতে ছিলেন। সো এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের গ্রামে আমি যেটা দেখেছি যে যারা ডিফেন্সে চাকরি করতে ম্যাক্সিমামই হচ্ছে আপনার হচ্ছে আপনার নন কমিশন র্যাঙ্কে চাকরি করতো। তো এরা যখন হচ্ছে মিশনে যেত, মিশন থেকে যখন আসতো অলমোস্ট, তখন মনে হয় বেতন ছিল এরকম, মানে আমি যদি ভুল না করি $2800 মতো, মানে 2000 এরকম, অনেক আগে থেকেই এরকম $2800। এখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট একটা ফান্ড একটা কেটে নিত, বাকিটা হচ্ছে আপনার পে করতো। তো এই পে করেও ধরেন 1 বছর যে মিশন, সেই 1 বছরের মিশনে মোটামুটি মানে 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ এরকম, 7 থেকে, এটা ভ্যারি করে র্যাঙ্ক অনুযায়ী এই যে বাংলাদেশ গভর্নমেন্ট যেটা কেটে রাখে এটা ভ্যারি করে। তো এই জন্য মোটামুটি অ্যারাউন্ড ওইখানে সবকিছু খরচ টরচ বাদে 7 থেকে 8 থেকে এরকম 12 লাখ টাকা পর্যন্ত হচ্ছে সেভিংস হয়। ইভেন অফিসারদের ক্ষেত্রে আরো বেশি সেভিংস হয়। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে রাখি এইখানে, যারা পুলিশ ক্যাডারের চয়েস আছে, আচ্ছা কাদের কাদের পুলিশের চয়েস আছে একটু বলেন দেখি, একটু চ্যাট বক্সে লিখেন দেখি। আচ্ছা ঠিক আছে, আমি নাম না বলি, একটু জাস্ট চ্যাট বক্সে লিখেন, আমি একটু দেখি কাদের কাদের পুলিশ চয়েস আছে। আচ্ছা ফাইন, অনেকেই রেসপন্স করতেছে। তো পুলিশ চয়েস যাদের আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মিশনে যাওয়ার সুযোগ আছে। ঠিক আছে, আমাদের সাথে ট্রেনিং এ ছিল একটা আপু, উনি 30 ব্যাচের, তখন এডিশনাল এসপি ছিলেন। 30 ব্যাচ এখনো এসপি হয় নাই। তো আপু মিশনে গিয়েছিলেন। আচ্ছা, এরপর আমাদের সাথে পিপিআর ট্রেনিং করলো হচ্ছে 31 হুমায়ুন ভাই। সো উনি মিশনে গিয়েছিলেন। ঠিক আছে, আমার ফ্রেন্ড এখন আছে হচ্ছে মিশনে, বুঝা যাচ্ছে। তারপরে আমার এক জুনিয়র আছে, ওর মিসেস হচ্ছে মিশনে গেছে। সো পুলিশ থেকে প্রচুর মিশনে যায়। তার মানে বেতন কিন্তু মোটামুটি ফিক্স, এবং মিশনে গেলে কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্টের টাকা ইয়ে করবে। এটা তো ইয়ে মানে নন কমিশনদের জন্য। অফিসারদের জন্য আরো বেশি টাকা পান, হ্যাঁ, মানে মানে $28 ফিক্স থাকে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ওই কেটে রাখে, যেটা এই কেটে রাখার পরিমাণটা ভ্যারি করে। অফিসারদের জন্য খুব নামমাত্র একটা মূল্য কেটে রাখে, বাকি টাকাটা দিয়ে দেয়। তো এখন হয়তো চেঞ্জ হয়েছে, এটা অনেক আগের ইনফরমেশন আর কি, হ্যাঁ। সো বিষয়টা হচ্ছে যে পুলিশ হলেও আপনি কিন্তু বাইরের মিশন গুলোতে যেতে পারবেন, দ্যাট মিনস শুধুমাত্র সশস্ত্র বাহিনী থেকে যাবে বিষয়টা এরকম না। ক্লিয়ার? তাহলে এই যাত্রাটা শুরু হয়, মানে যাত্রাটা শুরু হয়ে হচ্ছে আমাদের 1979 সালে, মানে জাতিসংঘে আমরা অন্তর্ভুক্ত হই মিশনে। কিন্তু পরবর্তীতে মিশনে আমরা যখন যাই, সেটা হচ্ছে যে অংশগ্রহণ করি 1988 সালে, মানে আমরা অন্তর্ভুক্ত হই 1979 সালে জাতিসংঘের প্যানেল লিস্টে। আর 1988-এ আমরা আসলে যাত্রা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, আর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুরু হয়েছে 1948 সালে। আচ্ছা, এটা একটু হিস্টোরি বলি। 1948 সালে কেন শান্তিরক্ষা মিশন, সেটা হচ্ছে যে এই এগুলো ম্যাক্সিমামই হয় হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলোতে, হ্যাঁ, আফ্রিকান কান্ট্রিগুলোতে, ক্লিয়ার? এই আফ্রিকান কান্ট্রিগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে এইখানে ওরা সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট, মানে দুর্ভিক্ষ খুব লেগেই থাকে, মানে ওরা পোভার্টি গুলা খুব বেশি। তো যখনই একটা জায়গায় পোভার্টি বেশি হবে, তখন যেটা হবে সেখানে কিন্তু আসলে আপনার আইন শৃঙ্খলা অবনতি হবে, আইন শৃঙ্খলা থাকবে না, বুঝতে পেরেছেন? ল অ্যান্ড অর্ডার থাকবে না, আর ওইখানে পলিটিক্যাল পার্টিগুলোও হচ্ছে আনস্টেবল, স্টেবল না, ঠিক আছে, আনস্টেবল। সো কমান্ড কমান্ড থাকে না। তো কমান্ড যেহেতু থাকে না, তখন ওইখানকার যে আপনার হচ্ছে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী ওই দেশের, এই সেনাবাহিনীর সদস্য সংখ্যা কম, বাট এবং ওরা ওয়েল ট্রেন্ড না, হ্যাঁ। তো সব মিলাই তখন এরা ধর্ণা ধরে কোথায়, যে এরা তখন ইউনাইটেড নেশন এসে বলে যে ভাই আমাদের তো আসলে দেশের অবস্থা খারাপ, হ্যাঁ, আমাদের এখানে কেউ কমান্ড মেনে চলে না, কেউ কারো কথা শোনে না, তাহলে এক কাজ করেন, আপনারা আমাদেরকে হেল্প করেন। তখন ইউনাইটেড মিশনস তখন ওরা চিন্তা করলো যে আসলে এইখানে আমরা কিভাবে দিব, আমরা তো একটা হচ্ছে জাস্ট চ্যারিটি সংস্থা, তাহলে আমরা তো আসলে সৈন্যবাহিনী দেওয়ার কোনো ইয়ে নাই, মানে সুযোগ নাই। তো তখন 1948-এ তখন একটা ইয়েতে ওরা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে সকল দেশগুলোতে আপনার হচ্ছে আর্মি অফিসার বা আপনার সশস্ত্র বাহিনী সদস্যের সংখ্যা বেশি, বা যাদের আর ইকোনমিক্যাল স্টেবিলিটি আছে বা পলিটিক্যাল স্টেবিলিটি আছে, যেখানে আপনার হচ্ছে ওই সেনা শাসক নাই, সে সকল দেশ থেকে আমরা
বছরে এক নির্দিষ্ট সময়ের জন্য আমরা অফিসার সহ সোলজার হায়ার করব। ঠিক আছে। তো এই অফিসার সহ সোলজার হায়ার করার ডিসিশন হয় 1940। তারপর থেকে আসলে হচ্ছে আপনার এই প্রত্যেকটা যারা স্টেবল কান্ট্রি তাদের কাছ থেকে তারা এই জিনিসটা কালেক্ট করে এবং তাদেরকে স্যালারি পে করে। এই পেটা করে ওই যে প্রত্যেকটা রাষ্ট্র যে একটা ফান্ড জমা দেয়, সেখান থেকে তারা এখানে পে করে। বুঝা যাচ্ছে? তো এইভাবে আসছে, হ্যাঁ, এইভাবে তারা হচ্ছে প্রত্যেকটা ইয়েতে আপনার কি করে, স্যালারি দেয়, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। মিশনগুলো কিন্তু আসলে এইভাবে শুরু হয়েছে, হ্যাঁ। তাহলে এখন প্রথম মিশনটা আসলে, ও আচ্ছা, ওই আফ্রিকার কান্ট্রিগুলো তো বললাম, তো আবার অনেক জায়গায় বিধ্বস্ত যে সকল রাষ্ট্র আছে সে সকল জায়গাতে কিন্তু এই মিশনটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ইউজ করা হয়। আচ্ছা, ইরাক ইরান মিশন, এটা হচ্ছে ইরাক ইরান মিশন, এটা বাংলাদেশ মানে প্রথম মিশন কিন্তু জাতিসংঘের না, এটা বাংলাদেশ প্রথম মানে জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের সোলজাররা, বাংলাদেশের অফিসাররা এই 1988-এ ইরাক ইরান মিশনের, এটা একটা নাম আছে ইউনিমগ, এবং এইটার ইলাবোরেশনটা আপনারা শিখবেন। এই প্রথম মিশনে অংশগ্রহণ করে, তাহলে বাংলাদেশের প্রথম মিশন হচ্ছে 1986। ক্লিয়ার? ইরাক ইরান মিশন, এটার নামে ইউনিমগ, এটার ইলাবোরেশন শিখবেন, ঠিক আছে। আচ্ছা, আর একটা ইয়েতে হয় নামিবিয়া, ইরাক ইরানের সাথে সাথে একসাথে নামিবিয়াতে যায়। এই দুইটা নিয়ে বাংলাদেশ আসলে শুরু করে, ঠিক আছে। আচ্ছা, তো এখন পরিচালিত মিশনের সংখ্যা প্রায় অনেক, আমাদের মোটামুটি এখন পর্যন্ত লাস্ট যেটা আপডেট, 13টা দেশে মোটামুটি 13টা মিশন রয়েছে আমাদের। এখানে যেহেতু বিসিএস পুলিশের একটা অংশগ্রহণ থাকে, বা পুলিশ ক্যাডার বলে একটা ক্যাডার রয়েছে, তো এই কারণে এই ইনফরমেশনটা আপনাদের যারা পুলিশে আছেন বা ওভারঅল সবার জন্যই এই জিনিসটা মানে আমরা দিয়েছি। পুলিশের অংশগ্রহণটা শুরু হয় 1 বছর পরে, 1989 সালের দিকে। আর এখানে নারী সদস্যরাও যায়, বললাম না আমার ব্যাচমেট, ও আবার হচ্ছে ওই যে ইয়েতে আছে, এসএসএফ আছে, ওর মিসেস ভাবি হচ্ছে আপনার মিশনে গিয়েছে তো 2010 সালে, হ্যাঁ। 1989 সালের পরে 2010 সালে বাংলাদেশের পুলিশের নারী সদস্যরা মিশনে যাওয়া শুরু করে। নৌবাহিনী, বিমান বাহিনী 88-তে হচ্ছে আপনার সেনাবাহিনী, তারপরে নৌবাহিনী, বিমান বাহিনী হচ্ছে 1983 সালে, ওর একটু পরে। তাহলে 83 মানে 88, 83, এই ভুল বললাম, সরি, 93, 93, 83 না। তাহলে আমি একটা পেজ নিয়ে লিখে ফেলি, হ্যাঁ, সেটা হচ্ছে কই গেল, 88, 93, ঠিক আছে। আর পুলিশ শুরু করা হচ্ছে 89, আর পুলিশের মেয়েরা শুরু করে 2010 সালে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে, এটা হচ্ছে মিশনে আমাদের অংশগ্রহণের পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। তাহলে জাতিসংঘ এবং জাতিসংঘ রিলেটেড যে মিশনগুলো, এগুলো নিয়ে আমরা মোটামুটি পড়লাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। সো আমরা এটা এখন শেষ করতে চাই, এরপরে আমরা চলে যাই সমুদ্র বিজয়, এটা আমাদের একটা অর্জন, ঠিক আছে। তো এইটা রিটেনে ডিটেলস পড়বেন। আমাদের হচ্ছে এই সমুদ্র সীমা রিলেটেড বিষয়গুলো নিয়ে তখন হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হচ্ছে সচিব র্যাঙ্কের একজন অফিসার ছিলেন, রিয়ার অ্যাডমিরাল খুশি স্যার, উনি আমাদের পিএটিসি তে ক্লাস নিয়েছিলেন। তো রিটেনে আমি ওনার ক্লাসটা আমি এখনো আমার কাছে আছে, লিখে রেখেছিলাম, ডিটেলসটা পড়াই। তো প্রিলিতে এত লাগে না দেখে, প্রিলিতে জাস্ট আমরা মোটামুটি পড়াবো আর কি, যতটুকু দরকার। ভারত বাংলাদেশ সেটা আপনারা জানেন। তো এখান থেকে মোটামুটি একটা স্পর্শক বরাবর যদি রেখা টানেন, তাহলে এই রেখাটা বাঁকা হচ্ছে কেন, রেখাটা এরকম আসে। আর বাংলাদেশের মিয়ানমার এর যদি এখানে স্পর্শক টানেন, এটা আকার নিয়ম আছে, হ্যাঁ। সো একটু দেখি, এই যে সীমান্ত বরাবর যদি স্পর্শক, মানে এটা আঁকার নিয়ম আছে, যে আমি ইচ্ছা করে ইচ্ছা মতো আঁকলাম, বিষয়টা এরকম না, হ্যাঁ। মানে সামুদ্রিক কিছু আইন আছে, হ্যাঁ। সো আমি জাস্ট রাফলি আঁকতেছি, যে এরকম আপনি প্রত্যেকটা রাষ্ট্রের, কি হবে, প্রত্যেকটা রাষ্ট্রের, 1 মিনিট, প্রত্যেকটা রাষ্ট্রের এইরকম একদম লাস্ট পয়েন্ট থেকে আমি যদি স্পর্শক বা এই টাইপের কিছু ইয়ে আঁকি, একদম আমি বাঁক থেকে স্পর্শকের মতোই আঁকি, তখন তারা যেখানে ইন্টারসেক্ট করে এই জায়গাটা পুরাটাই হচ্ছে ওই দেশের সমুদ্র সীমা হিসেবে বিবেচিত হয়। এখন এর বাহিরে যেমন ভারতের একটা পার্ট থাকবে, মায়ানমার একটা পার্ট থাকবে, এর বাহিরে যা থাকবে পুরোটাই ডিপ সি। এর বাইরে পুরোটাই ডিপ সি, এখানে ফ্রি, এখানে যে কেউ যেতে পারে এই ডিপ সিতে। ডিপ সিতে মায়ানমার থেকেও আসতে পারে, এই বাংলাদেশ থেকেও আসতে পারে,
ভারত থেকেও আসতে পারে, শ্রীলঙ্কা থেকে যেতে পারে, থাইল্যান্ড থেকে যেতে পারে। এর আগের দিন ক্লাসে মানে আমি বলেছিলাম যে আমি বাংলাদেশ একটা কমিটির সদস্য, যারা হচ্ছে সমুদ্র থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে কমিটিটা, সমুদ্র থেকে পেলো জাতীয় বা টুনা জাতীয় মাছ সংগ্রহ করার জন্য একটা হচ্ছে কমিটি ফর্ম করা হয়েছে। তাদের আমরা ভাইবা টাইবা নিছি, মানে আমরা নিয়োগ দিছি আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে এই ডিপ সিতে যাওয়ার জন্য আপনার সবকিছু ইফিশিয়েন্ট অফিসার হতে হয়, ইফিশিয়েন্ট ওই যারা ইয়েতে থাকে, লেবার থাকে, তাদেরকে ইফিশিয়েন্ট হতে হয়, জাহাজটাও খুব স্ট্রং হতে হয়। তো এই সমুদ্র সীমার পরের স্থানটা হচ্ছে ডিপ সি। ক্লিয়ার? তাহলে আমাদের সমুদ্র সীমাটা এখানে দেওয়া হয়েছে, সমুদ্র সীমাটায় পড়বো। তো এখানে দুইটা সমুদ্র সীমা, মানে এরিয়া দুইটা ভাগে বিভক্ত, একটা অর্থনৈতিক সমুদ্র সীমা, একটা রাজনৈতিক সমুদ্র সীমা। আচ্ছা, আপনার এই সমুদ্র সীমার মধ্যে যদি অন্য কোনো রাষ্ট্র আসে, আপনি তাকে আইনত গ্রেপ্তার করতে পারবেন। ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে এই সমুদ্র সীমা যে আদালতটা রায় দিয়েছিল, এটা হচ্ছে পিসিএ, এই দা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এলাবোরেশনটা শিখবেন। এইটার অবস্থান হচ্ছে কোথায়? এটার অবস্থান হচ্ছে, পিসের অবস্থান কোথায় বলেন দেখি? নেদারল্যান্ডের হেগে, তাই না? নেদারল্যান্ডের হেগে, রাইট। আচ্ছা, কবে রায় হয়? 7 জুলাই 2014। 7 জুলাই 2014। আচ্ছা, আমাদের সমুদ্র সীমাটা আসলে দুইজনের সাথে যেহেতু জড়িত, তাই আমরা ভারত এবং বাংলাদেশ, এবং বাংলাদেশ এবং মায়ানমার, তাহলে আমরা এই পিসিএ যে আদালতটা, এইটা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের যে ইয়েটা সমুদ্র সীমার বিডি এবং মিয়ানমার, এইটা রায় দিয়েছে 7 জুলাই 2014। ঠিক আছে? আচ্ছা, এর ফলে আমরা যেটা পেয়েছি, 118 813, 118 813, 118 813, আমি মনে রাখতাম 118 813। ঠিক আছে? এত বর্গ কিলোমিটার, 118 813 বর্গ কিলোমিটার আমরা সমুদ্র সীমা জয়লাভ করেছি। ঠিক আছে? আর আরেকটা বিষয় এখানে আমরা যেটা দেখবো, মহীসোপান, এই জিনিসটা লাগে, মহীসোপান। মহীসোপান, এটা আমি একটু পড়াবো, এটা লাগবে। ক্লিয়ার? মহীসোপানটা একটু লাগে। মহীসোপানটা হচ্ছে, এটা যে পেজ নিয়ে পড়ায়, দাঁড়ান। এটা আপনার ভূমি, এটা ল্যান্ড। এখান থেকে সাগর শুরু হয়েছে, সাগর শুরু হয়েছে, সাগর শুরু হয়েছে, হ্যাঁ। এই সাগর যখন এই জায়গাটার পরে, এইটা একদম ডিপ সি, তখন এই এই জায়গাটাকে বলা হয়, যেখান থেকে আপনার ডিপ সি শুরু হয়, তার আগের জায়গাটুকুতে বলা হয় একটা রাষ্ট্রের সোপান। একটা রাষ্ট্রের মহীসোপান। ঠিক আছে? এই মহীসোপানটার অনেক ভেতরে আপনার হচ্ছে সামুদ্রিক সীমা হইতে পারে, সামুদ্রিক সীমা, সামুদ্রিক সীমা। এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল বাংলাদেশের ক্ষেত্রে। আর মহীসোপানটা কিন্তু আসলে 350, বলে 350 নটিক্যাল মাইল, নটিক্যাল মাইল, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে 354। 354 হবে। কই গেল? 354। ঠিক আছে? তো অপশনে যদি দুইটা থাকে, তাহলে আপনারা কি দিবেন? ভিত্তি রেখার উপর ভিত্তি করে 300, ভিত্তি রেখার উপর ভিত্তি করে 350, কিন্তু আসলে বাংলাদেশের নটিক্যাল মাইল 354, 354টা হবে অ্যান্সার। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তাহলে এই মহীসোপান বুঝলাম, সামুদ্রিক সীমাটা মোটামুটি বুঝলাম, 200 নটিক্যাল মাইল, এটা বুঝলাম। আচ্ছা, আমাদের সাগর নিয়ে তেমন কিছু নাই। হুম। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের আর কিছু ইনফরমেশন লাগবে, দাঁড়ান। আহ, ঢালুটুকু 354, 360 না 350? অর্জনের মধ্যে আরো কিছু অর্জন রয়েছে। সেই অর্জনগুলো হচ্ছে আমাদের এই যে এগুলো, বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার কার্যালয়, এইটা আমাদের একটা অর্জন, কারণ আমরা তাদেরকে কনভিন্স করতে পেরেছি। যেমন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের, যেমন ওয়ার্ল্ড জাতিসংঘের সদর দপ্তরে ওয়ার্ল্ড ব্যাংকের সেল আছে। বুঝতে পেরেছেন? ওয়ার্ল্ড ব্যাংকের সেল আছে, এটার ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ শাখা। তো এই সেলটা জাতিসংঘের একদম সদর দপ্তরে অবস্থিত। তো এইখানে কিন্তু আপনাদের পোস্টিং হওয়ার চান্স আছে, যে কোনো ক্যাডার সার্ভিসের কর্মকর্তা সেখানে যেতে পারে। কিন্তু ওইটাও ধরেন ম্যাক্সিমামই অ্যাডমিন নিয়ে নেয়, মানে অ্যাডমিন থেকে যায়। ক্লিয়ার? সো এই যে ইন্টারন্যাশনাল যে
মনিটারি সংস্থান বা ইয়েগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আপনার ক্যাডার অফিসারদের কিন্তু ওইখানে পোস্টেড হওয়ার সুযোগ আছে কিন্তু। হ্যাঁ, সো মানে আপনাদের এই ক্যাডার সার্ভিসের চাকরিটা আসলে ভাস্ট একটা চাকরি, ভাস্ট একটা চাকরি। যেমন ফরেন মিনিস্ট্রিতে যারা জয়েন করবেন, তারা তো আসলে ফরেন সরকারি সচিব হিসেবে জয়েন করে বিভিন্ন মিশন বা এম্বাসি গুলোতে তো আপনারা হচ্ছে পোস্টেড হবেনই। সেখানে কিন্তু আপনার অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদেরও যাওয়ার সুযোগ আছে, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, থার্ড সেক্রেটারি, ঠিক আছে। যেমন কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা সার্কুলার, এটা প্রতি বছরই দেয়, সার্কুলার দেয়, সৌদি আরবের জেদ্দাতে হচ্ছে আপনার আমাদের যে মিশন রয়েছে এইখানে ওই এম্বাসিতে আমাদের প্রথম সচিব, দ্বিতীয় সচিব এবং তৃতীয় সচিব এরকম নিবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনার শিক্ষা ক্যাডার থেকে শুরু করে বা ইঞ্জিনিয়ারিং যে সকল ক্যাডার রয়েছে সেই ক্যাডার থেকে শুরু করে সবাই যেতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাডমিন যায়। বুঝতে পেরেছেন? ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের এই যে মালয়েশিয়াতে প্রথম শ্রম সচিব ছিলেন হচ্ছে আমাদের এক বড় ভাই, ঠিক আছে, উনি অ্যাডমিন ক্যাডারের সদস্য। তো সবার যাওয়ার সুযোগ আছে আর কি। তো এই জন্য ভাস্ট শিক্ষা মানে ক্যাডার সার্ভিসের একদম ইয়েটা হচ্ছে একদম ভাস্ট, ফিল্ডটা হচ্ছে ভাস্ট। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে একটা যেটা শিখবো যে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর যে কার্যালয়, এদের হেড অফিসটা আসলে বাংলাদেশের কোথায়, এই জিনিসটা জানলে আমাদের মোটামুটি চলবে। যেমন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটা হচ্ছে ঢাকা আগারগা, আগারগা, ঠিক আছে, আগারগা, বাস। আচ্ছা, এশিয়া উন্নয়ন ব্যাংক, এডিবি, এটা হচ্ছে শেরে বাংলা নগর, শেরে বাংলা নগর, ওই হাসপাতালগুলোর ঠিক পাশে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, এইটা ফার্মগেট, ফার্মগেট ঢাকা। ইন্টারন্যাশনাল উদ্রময় রোগ গবেষণা কেন্দ্র, ICDDRB, এটা মহাখালী, মহাখালী, ঠিক আছে। আচ্ছা, তো এইটা লাগবে আরো ইনফরমেশন, আমি আগে এখানে জাস্ট স্লাইডে একটু দাগাই দিয়ে যাই, তারপর আমি আমার আবার মতো করে পড়াবো ইনশাল্লাহ। বাংলাদেশের আন্তর্জাতিক যে সদর দপ্তর, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ওটা কন্টিনিউ করতেছে। সিরিডাপ, সিরিডাপ কোথায়? সিরিডাপ কোথায় বলেন? সিরিডাপ চামিলি হাউসে, বলতে পারবেন চামিলি হাউসটা কোথায়? আমার অফিসের পাশে। আহ মোস্তাক বিকল্প চেয়ারম্যান হিসেবে কি বুঝিনি। আচ্ছা, সার্ক কেন্দ্র, সার্ক কেন্দ্র কোথায়? ফার্মগেট। এই যে মালিক টাওয়ারের ঠিক উল্টা পাশে দেখবেন সার্ক আবহাওয়া কেন্দ্র, এটা কোথায়? এটা আগারগা। দুইটা আলাদা। সার্ক কেন্দ্র হচ্ছে ফার্মগেট মালিক টাওয়ারের সামনে, এই যে উত্তরণের সিস্টার কনসার্ন হচ্ছে উদ্ভাস, উদ্ভাসের ঠিক মালিক টাওয়ার এর উল্টা পাশে সার্ক কৃষি কেন্দ্র। আর এটা আগারগা। আচ্ছা, বিমস্টেক, বিমস্টেক এটা গুলশান, এগুলো ইলাবোরেশন শিখবেন, গুলশান, এগুলো জানা, এটা জানতে হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এটাও আমার অফিসের পাশে, সেগুন বাগিচা, সেগুন বাগিচা, ঠিক আছে। আন্তর্জাতিক জুট স্টাডি গ্রুপ, এটা ফার্মগেট, এটা ওই যে মানিক মিয়া এভিনিউ, মানিক মিয়া এভিনিউ না, এটা হচ্ছে ওই যে ইয়েস, সংসদ ভবনের এদিকে, ঠিক আছে। তাহলে এই সদর দপ্তরগুলো আমাদের মোটামুটি লাগবে। তাহলে আমাদের এই আর যেটা লাগবে যে আমরা প্রত্যেকটা সংস্থায় যে সদস্য পদ লাভ করেছি সেই সদস্য পদগুলো, যদিও এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জিনিস, তারপরে ওইটা আপনারা একটু দেখবেন প্রত্যেকটা জায়গায় যে আমরা সদস্য পদ লাভ করেছি ওই সালটা এবং ডেটটা লাগবে। বাস, এটা আমাদের মোটামুটি জাতীয় অর্জনের মধ্যে পড়বে। আচ্ছা, আমাদের এখানে আজান দিচ্ছে 4টা এখন 36 বাজে, তো নামাজ হচ্ছে 4টা 45-এ, ক্লিয়ার। সো আমরা 4টা 45-এ একটা ব্রেকে যাব ইনশাল্লাহ, 5টার সময় ক্লাস শুরু করবো আবার, ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখন বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই ব্যক্তিবর্গগুলো আমরা একটু পড়াবো, এখন আমি একটু লিখে লিখে পড়াবো, ঠিক আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা আপনারা জানেন, তার সম্পর্কে হিস্টোরিটাও আপনারা অনেক জানেন, যদিও এখন পট পরিবর্তন হয়েছে। তো হিস্টোরি গুলা এটা, এটা কি পড়াবো? আর পড়াবো, এটাকে তো এটা পারবেন নাকি? পড়াবো, এটা পারবেন আমার মনে হয়, নাকি? তার জন্ম, তার বাসা টাসা কোথায়? আচ্ছা, মুস্তাক একটা প্রশ্ন করেছেন, রাখবে না, ঠিক আছে, তাহলে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমি জিনিসটা আপনাদের উপর ছেড়ে দিলাম। বিশ্ব ব্যাংকের মুস্তাকের প্রশ্নটা খুবই ভ্যালিড। মুস্তাক এই প্রশ্নটা করেছেন, থ্যাংক ইউ আপনাকে, কারণ এই প্রশ্নটা সবাই জানেই না। হুম। আচ্ছা, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী প্রধান নামে একটা পোস্ট আছে। বিশ্ব ব্যাংকের, এটা আমি ভাইভাতে পড়াই, বিকল্প
নির্বাহী প্রধান, অল্টারনেট এক্সিকিউটিভ অফ ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ, নির্বাহী প্রধান, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী প্রধান। এইটা বাংলাদেশ থেকে নিয়োগ হয়, বাংলাদেশের বাংলাদেশে মানে বিশ্ব ব্যাংকেরই অল্টারনেট ডিরেক্টর অফ বাংলাদেশ, বিশ্ব ব্যাংকে, ঠিক আছে। সো এইটা 4 স্টার জেনারেল র্যাঙ্কের সমান, মানে 4 স্টার জেনারেল কে কে আছে? আর্মি চিফ, মনে রাখবেন এটা ভাইবা জিনিস, আর্মি চিফ, ঠিক আছে, 4 স্টার। দেখবেন তার টুপিতে 4 স্টার, ক্যাপে, তার ডান কাঁধে 4 স্টার, বাম কাঁধে 4 স্টার, গাড়িতে 4 স্টার, গাড়ির সামনে 4 স্টার, গাড়ির পেছনে 4 স্টার, সব জায়গায় 4 স্টার, ঠিক আছে, মানে যাতে সবাই দূর দূর থেকে চিনতে পারে, আর্মি চিফ। এরপরে নেভি চিফ, কমান্ডিং এ আর্মি চিফের পরে নেভি চিফ, কিন্তু মানে এরা পরে, কিন্তু এরা 4 স্টার। এয়ারফোর্সের চিফ, 4 স্টার। আর কি আছে 4 স্টার? আছে মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব হচ্ছে 4 স্টার। আর হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, মন্ত্রী পরিষদ সচিব, মন্ত্রী পরিষদ সচিব, 4 স্টার। এই এই এটা আমলাতান্ত্রিক, মানে এটা হচ্ছে সিভিল সার্ভিস, আর এটা হচ্ছে সশস্ত্র বাহিনী। তো এই সিভিল সার্ভিসের মধ্যে এই উনি হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব, হচ্ছে 1 নাম্বার, হ্যাঁ, মানে উনি বস, উনি সিনিয়র। এর মধ্যে এনি সিনিয়র, আর্মি সিনিয়র। ওভারঅল দেশে গোলযোগ লাগলে সব কমান্ডিংটা চলে যাবে আর্মি অফিসারের আন্ডারে, উনি সিনিয়র, মানে ওনার আন্ডারে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এগুলো হচ্ছে 4 স্টার। পুলিশের আইজিপি কোন স্টার জানেন? 3 স্টার, মনে রাখবেন, পুলিশের আইজিপি 3 স্টার, আইজিপি। এটা জিজ্ঞাসা করে ভাই ওটা। আচ্ছা, এর বাহিরে একজনই 4 স্টার আছেন, সেটা হচ্ছে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী প্রধান। ইনি হচ্ছেন সাধারণত 4 স্টার। ক্লিয়ার? এবং এখানে বাংলাদেশ থেকে নিয়োগ দেয় লাস্ট আওয়ামী লীগের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে যারা ফাইনাল, ওই যে আপনার হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব ছিলেন, ওই যে শেষ মন্ত্রী পরিষদ সচিব বাদ দিয়ে আগে যেগুলো মন্ত্রী পরিষদ সচিব ছিলেন, মোটামুটি মন্ত্রী পরিষদ সচিব থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে তাদেরকে এই এই পোস্টে দেওয়া হয়, ঠিক আছে। আমার কথা কি ক্লিয়ার? সবাই বুঝছেন? মোস্তাক বুঝছেন? ভাই মোস্তাক তো বুঝছে, বোঝারই কথা। হ্যাঁ, আহমেদ কাইকাউস ছিলেন, ঠিক আছে, রাইট। মোস্তাক বুঝা গেছে ভাই, ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইনফরমেশন গুলো একটু জানলাম। তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে আপনারা একটু নিজ দায়িত্বে পড়ে নিবেন। আমরা আসবো হচ্ছে জিয়াউর রহমান সম্পর্কে। এইটা এখন খুব ইম্পর্টেন্ট, কি বলেন? খুব ইম্পর্টেন্ট না? হ্যাঁ, এই ইম্পর্টেন্ট কিনা বলেন, ইয়েস অর নো বলেন দেখি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিশ্চিত হবে, বুঝছেন। আচ্ছা, যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু জিয়াউর রহমান সম্পর্কে পড়ি। ক্লিয়ার? আচ্ছা, ইতিহাসটা আসলে বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকের ভালো এবং মন্দ দিকগুলো রয়েছে। তো ইতিহাসকে ইতিহাসের মতো চলতে দিতে হবে। একসময় আওয়ামী লীগ আসলো, ইতিহাস বিকৃত হলো, একসময় বিএনপি আসবে, আবার ইতিহাস চেঞ্জ হবে, বিষয়টা এরকম না। ইতিহাস কিন্তু একটা ঘটনাই, সেটা আসলে চেঞ্জ করার কোনো অপশন নাই। আমরা খুব নোংরা জাতি দেখে, আমার কাছে যেটা মনে হয়, আমরা খুব হিংসা পরায়ণ জাতি দেখে এই জিনিসটা করি। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায়, জিয়াউর রহমান জিয়াউর রহমানের জায়গায়, ঠিক আছে। হয়তোবা দেখেন, জিয়াউর রহমানের জায়গায় যদি আপনাকে বসা দিতাম, আপনি কিন্তু এখানে কিন্তু ও ইয়ে করতেন, হয়তোবা এই একই কাজ করতেন। বুঝতে পারতেছেন? ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে যে ইতিহাসের যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো আমি আপনি জাজ করতে পারবো না। তাকে ওই চরিত্রের ওই সিচুয়েশন আপনাকে দাঁড়াইতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সেই ঘটনাটা কি ঠিক করছে কিনা। এমনও হইতে পারতো জিয়াউর রহমানও মারা যেতে পারতো, তাহলে তো কিন্তু এত মাতামাতি হইতো না। এখন জিয়াউর রহমান বেনিফিটেড হয়েছে, ধরেন আর্মি সোলজারদের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা ছিল দেখে সে বেনিফিটেড হয়েছে। সো এই কারণে হয়তো বা তাকে নিয়ে এত সন্দিহান। অথবা জিয়াউর রহমান যদি কোনো দল না করতো, ধরেন বিএনপি দল না করতো, তাহলে কিন্তু এত কিছু হইতো না। হইতো। আমার কাছে যেটা মনে হয়, এ কে এম শফিউল্লাহ তো উনি মারা গেছে, আল্লাহ তাআলা মাফ করুক ওনাকে। হুম। আমার কাছে মনে হয় যে মানে আর্মিতে তো সবাই কম বেশি অনেক কিছু জানে ভাই, আমি সরকারি চাকরি করি, আমি আমি তো অনেক অনেক কিছু জানি। তো এ কে এম শফিউল্লাহ সেনাবাহিনী চিফ, সে জানতো না জিনিসগুলো? হ্যাঁ, সে কি রেস্কিউ করার জন্য তার অপশন ছিল না? বলেন, এখন ধরেন আমি যদি আর্মি চিফ হইতাম, হুম, বা এখন আমাকে যদি প্রেসিডেন্ট, আর্মি চিফ হওয়া মানে আমার সকল দায় দায়িত্ব আমার। প্রেসিডেন্ট আমাকে ফোন দিছে, অর্ডার করছে, ওখানে তো ভাই আমি তো সোলজারদেরকে কমান্ড করে আমি নিজেই দৌড় দিতাম ভাই, আমি প্যান্ট শার্ট যা পরা আছি তাই নিয়ে দৌড় দিতাম, আমি তো বলতাম না এই তুমি যাও, ওই তুমি যাও, এটা এটা করলে তো হবে না। আচ্ছা, যাই হোক, বিষয়গুলো হচ্ছে যে এগুলো নিয়ে অনেক ইয়ে আছে। হুম।
ঝামেলা আছে। তো সবাই একপাক্ষিক ভাবে একজনকে দোষারোপ করে, আর সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা, বা বিষয়টা এরকম না। ঠিক আছে? ইতিহাস এর ওই জায়গাটায় আপনি যদি থাকতেন তাহলে আপনি বুঝতে পারতেন। অনেকে আবার জিয়াউর রহমানকে বলে যে অনেক ইয়েকে হত্যা করছে। তো বিষয়টা হচ্ছে কি জানেন, কু যখন হবে, তা আপনি কু যখন করবেন, আপনি একদম ডেফিনেটলি জানেন যে আমি যদি কু করি, তাহলে আমি যদি সাকসেসফুল হই তাহলে আমি কিন্তু রাজা, আর আমি যদি সাকসেসফুল না হই তাহলে আমার কিন্তু একদম কোর্ট মার্শাল হবে। এটা কিন্তু আর্মিতে, ওয়ার্ল্ডের সব জায়গায় সশস্ত্র বাহিনীতে একই একই কমান্ড, একই ইয়েতে চলে। তাহলে এখন জিয়াউর রহমান বা জিয়াউর রহমানের জায়গায় যদি খালেদ মোশাররফ হইতো ধরেন, তো তার আমলে যদি কু হইতো, তো খালেদ মোশাররফ ছেড়ে দিত? ছেড়ে দিত না, সেও কোর্ট মার্শাল করতো। বুঝা যাচ্ছে? তো এই হচ্ছে বিষয়, যে ইতিহাসকে একপাক্ষিক ভাবে কাউকে দোষারোপ করাটা ঠিক না। হ্যাঁ, ইতিহাসকে ইতিহাসের মতো চলতে দিতে হবে। তো যাই হোক, আপনারা পড়বেন। তা এখন আমরা ব্রেকে যাব, 4টা 44-এর মতো বাজে আমার ঘড়িতে। এখন আমরা ব্রেকে যাব, নামাজের ব্রেক। 4টা 44, আমরা ঠিক 5টার দিকে নামাজ শেষ করে চলে আসবো ইনশাল্লাহ, এসে আমরা বাকি পড়াটা পড়বো। ঠিক আছে? জাস্ট ফরজ নামাজটা পড়ে চলে আসবো ইনশাল্লাহ।
সালাম আলাইকুম। আমরা চলে আসলাম নামাজের ব্রেক শেষ করে ক্লাসে। তো ক্লাসটা শুরু করি। তো আমরা আজকে বিশিষ্ট ব্যক্তিবর্গ জিয়াউর রহমান থেকে শুরু করব। তো এই জিয়াউর রহমান, যাই হোক, আমরা প্রথমে একটা জিনিস বলি। উনি 1975-এর পরে, তো যখন উনি মানে ক্ষমতায় বসেন, তখন কিন্তু উনি হচ্ছে সম্ভবত এই যে আপনার হচ্ছে থাইল্যান্ড বা এই টাইপের কোন একটা রাষ্ট্রতে ভিজিটে গেছিলেন, বুঝছেন, এই টাইপের একটা রাষ্ট্রতে উনি ভিজিটে গিয়েছিলেন। হ্যাঁ, তো এই ভিজিটে যে যেটা হয়েছে, উনি দেখলেন যে মাটির নিচ থেকে পানিতে পাম্প করে পানি তোলা যায় মেশিন দিয়ে। আচ্ছা, তো আমি আমি নিজেও ছোটবেলায় যখন ছিলাম, গ্রামে যখন যেতাম, তখন দেখতাম যে আমার চাচারা বা আমার আদার্স যারা আছে তারা হচ্ছে, গ্রামে কিন্তু আগে নালা ছিল। একদম প্রত্যেকটা গ্রামের এ মাথা থেকে ও মাথা নালা ছিল। তারপর হচ্ছে নদী থেকে এই নালার মাধ্যমে পানি তোলা হতো। বুঝতে পারতেছেন, খুব কম। যেমন আমার নানার বাড়িতে ডিপ মেশিন ছিল, খুব কম। তো এটাও কিন্তু হয়তো ওই যে জিয়াউর রহমানের আমলের পর থেকে, মানে আমি নিজে ছোটবেলায় দেখছি যে নদী থেকে পানি তুলে নালাতে করে আমরা কিন্তু সেচ কাজ করতাম। বুঝা যাচ্ছে? আচ্ছা, এটা আমার নিজের চোখে দেখা। তা এখন উনি যখন ভিজিটে গেল, কারণটা হচ্ছে তখন এর আগ পর্যন্ত আমাদের ধারণা ছিল না যে আপনার হচ্ছে মাটির নিচ থেকে মেশিনের মাধ্যমে পানি তোলা যায়। তো এই কারণে আমরা সব সময় আমাদের যে ফসল, এই ফসলটা ফলাতে পারতাম না। তো উনি যখন এই থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া, এক্সাক্ট দেশটা আমার মনে নাই, এইখানে ভিজিটে যায় এবং ওইখানে দেখে যে আহ, আপনার হচ্ছে মেশিনের মাধ্যমে মাটির নিচ থেকে পানি তোলা যায়। এবং উনি এই আইডিয়াটা নিয়ে আসছিল সর্বপ্রথম বাংলাদেশে, বিডিতে। দেখবেন এগুলো ইতিহাসে পাবেন না। এগুলো পাবেন না, মানে লাস্ট 15 ইয়ার্স বা 16 ইয়ার্স আরো পাবেন না। ইভেন বিএনপি ক্ষমতায় থাকলেও দেখা যাবে যে এই জিনিসগুলো হয়তো বা পাবেন না। এগুলো পরে পরে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো এর পরের বছর যেটা হলো, মানে আমার এর পরের বছর যেটা হলো, এটা হচ্ছে আমার আব্বা চাচা ওনাদের কথা। তখন তো আমি হই নাই। তো এর পরের বছর যখন এই যে ডিপ মেশিন বলে আমাদের গ্রামে, ডিপ মেশিন বা শ্যালো মেশিন বলে, ঠিক আছে? তো এই এর পরের বছর এত পরিমাণে আপনার ধান হলো, মানে ধান, ভুট্টা এগুলো হচ্ছে তখন বেশি উৎপন্ন। তো পাট খাওয়ার মধ্যে ধানই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের তখন। এই ধান, এত বেশি ধান উৎপন্ন হলো, ধান আর বাড়িতে রাখার জায়গা ছিল না। ধান তখন স্কুলের মাঠে রাখতে হইতো, বুঝছেন? স্কুলের মাঠে কৃষকরা ধান রাখছে, ধান। ক্লিয়ার? এবং পরবর্তীতে সেই ধান শেষ করার মতো জায়গা নাই, এবং মানুষ ওই ধান স্কুলের মাঠে রাখছে। ইভেন বৃষ্টির সময় ওই বৃষ্টির পানি পড়ে ধানেই হচ্ছে আপনার, আমাদের ট্যাঙ্ক বলে যেটাকে বলা হয় বীজ, ধানের বীজ ফেটে আপনার ধানের গাছ বের হয়ে গেছে। এটা আপনারা যারা উত্তরবঙ্গের দিকে যাদের বাসা, তাদের দাদা বা যারা বেঁচে আছে নানা বা চাচারা, যারা খুব বয়স্ক মুরব্বী, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, দেখবেন এই ঘটনাটা আপনারা শুনতে পাবেন। বুঝতে পেরেছেন? মানে এই যে আগে তো মানুষ বছরে 6 মাস খাইতো বা 9 মাস খাইতো, আর 6 মাস খেতে পারতো না, এরকম। হ্যাঁ, না খেয়ে থাকতো, মানে খাবারের খুব অভাব ছিল। তো এই খাবারের যে স্বয়ংসম্পূর্ণতা বা ধানের যে স্বয়ংসম্পূর্ণতা, কারণ ধানটাই আমাদের খাবারের স্বয়ংসম্পূর্ণতার শুরু, যে এনে দিয়েছে, এইটা কিন্তু যে জিয়াউর রহমানের এই ডিপ মেশিন যেটা, বা বাইরে থেকে যে মেশিনটা দিয়ে পানি তোলা যায়, সেটা কিন্তু অবদান সবচেয়ে বেশি। তো এগুলো হচ্ছে আপনার ইতিহাস ভিত্তিক বই পড়তে হবে, জানতে হবে, নইলে হবে না। হ্যাঁ, ঠিক আছে। মুস্তাক মুস্তাক ঠিক বলেছে। হ্যাঁ, এবং আমরা কিন্তু চাল রপ্তানি করছি আসলেই। আপনারা একটু দেখেন যে ধান আমরা মানে শেষ করতে পারি নাই, এত পরিমাণে ধান হয়েছে। তো এই কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা শুরু হচ্ছে ওনার হাত ধরে। ঠিক আছে, তো যাই হোক, তো এটা হচ্ছে বিষয়। উনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1936 সালে বগুড়া জেলায়। 1936 সালে বগুড়া জেলায়। ঠিক আছে। আচ্ছা, 19 জানুয়ারি, জানুয়ারি। এবং উনি কিন্তু আপনার হচ্ছে যে কমিশন, যখন আপনি আর্মি অফিসার হিসেবে জয়েন করেন, উনি কিন্তু পড়ালেখাতেও এবং তার ইয়েতেও কিন্তু খুব দক্ষ ছিলেন। তো যাই হোক, উনি শিক্ষা জীবন যে শুরু করেন সেটা হচ্ছে আপনার কলকাতাতে। ঠিক আছে, হেয়ার স্কুল কলকাতা। এবং পরবর্তীতে কলেজ শুরু করেন হচ্ছে, কলেজ মানে এটা হচ্ছে ইয়েতে, হেয়ার স্কুল কলকাতা, এটা কিন্তু কলকাতায়, এটা কলকাতা, কলকাতা। ঠিক আছে। আচ্ছা, আর কলেজ লাইফটা যেটা শুরু করেন উনি হচ্ছে, সেটা হচ্ছে, আচ্ছা কি হলো, দাঁড়াও দাঁড়াও,
আচ্ছা, আর কলেজ লাইফটা, এটা স্কুল লাইফ তো, কলেজ লাইফটা শুরু করেন হচ্ছে উনি দয়ারাম 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 জেঠামল কলেজ, বা দয়ারাম জেঠামল কলেজ। ঠিক আছে, এটাকে সংক্ষেপে ডিজে কলেজ বলে, ডি জে কলেজ। এটা করাচিতে, করাচিতে। ঠিক আছে, এটা করাচিতে। আচ্ছা, সো এর পরবর্তীতে উনি মিলিটারি একাডেমিতে ট্রেনিং করেছেন, তারপরে হচ্ছে কমিশন হয়েছেন। তো 1955-এ উনি সর্বপ্রথম কমিশন লাভ করেছেন, 1955 সালে। 1955 সালে, সালগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো তো পারবো না, এগুলো এখন আপনাদের জন্য আমরা কালেক্ট করেছি। ঠিক আছে, এবং 1957 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ওনার পোস্টিং হয়, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, রেজিমেন্ট 1957 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে উনি পোস্টেড লাভ করেন, বা এবং সামরিক গোয়েন্দা হিসেবে ইয়ে করেন আর কি। হ্যাঁ, আচ্ছা। তো 1965 সালের দিকে যে আমাদের পাক ভারত যুক্ত হয়, এই যুদ্ধে কিন্তু উনি আপনার হচ্ছে কি করেছিলেন, উনি সেক্টর কোম্পানির অধিনায়ক হিসেবে যুদ্ধ করেন। ঠিক আছে, আচ্ছা, সেক্টর, সেক্টরে উনি কোম্পানি অধিনায়ক, আমাদের অনেকগুলো ভাগ আছে, এই জিনিসগুলো আমরা আসলে জাস্ট মনে রাখবো। কোম্পানি অধিনায়ক হিসেবে, সেক্টর কোম্পানি অধিনায়ক হিসেবে উনি ইয়ে করেন, 1965 সালে যুদ্ধ করেন, এবং ওইখানে ওনার বীরত্ব সূচক ইয়ার জন্য উনি কিন্তু আসলে পুরস্কার লাভ করেন। হিলালি জুরাত, হিলাল ই জুরাত, দুইটা লাভ করেছেন, হিলালি জুরাত একটা, আর একটা হচ্ছে আপনার, মানে দেখেন উনি মানে আসলে ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন। ঠিক আছে, তমগাহ ই জুরাত, তমগা, এগুলো পাকিস্তানে, তমগাহ ই জুরাত। কারণ ডেফিনেটলি তখন হচ্ছে আপনার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক ছিল। সো উনি পশ্চিম পাকিস্তানের কমান্ডার, মানে আর্মির আন্ডারই ছিলেন, তো তাকে সেই জিনিস, তাদের অর্ডার তো আসলে মানতে হবে, বা মানে চলতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবং ফাইনালি 1970 সালের দিকে উনি যেটা করেন, এটা তাহলে এই যে তার এই দুইটা দুইটা হচ্ছে আপনার যে উপাধি, সেই উপাধিগুলো কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে, বীরত্ব সূচক উপাধি হিলাল ই জুরাত আর তমগাহ ই জুরাত। ঠিক আছে, আচ্ছা। এরপর যেটা ইম্পর্টেন্ট আমাদের লাগবে সেটা হচ্ছে যে 1970 সাল, এই সালটা লাগবে। কেন এই সালটা লাগবে? কারণ এরপর 1971 উনি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চিটাগং, অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চিটাগং এ উনি পোস্টেড হন। ঠিক আছে, পরবর্তীতে তার ইতিহাস কিন্তু মোটামুটি আপনারা সবাই এই জানেন কম বেশি। 1970 সালে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রাম, এইখানে কিন্তু উনি পোস্টিং লাভ করেন। আচ্ছা, এরপরে তো 1971 হয়, এবং অপারেশন সার্চলাইট যখন শুরু হয় তখন আসলে বিদ্রোহ করে, মানে উনি সর্বপ্রথম বলেন উই রিভল্ট। উনি কিন্তু কথাটা বলছিলেন যে আপনি মনে রাখেন বা আপনারা বিশ্বাস করেন বা না করেন, উই রিভল্ট, ক্লিয়ার। তাহলে উনি কিন্তু সর্বপ্রথম এই কথা বলেছিল, এবং পরবর্তীতে যেটা হয়েছে, বঙ্গবন্ধু হচ্ছে আপনার স্বাধীনতার ঘোষণা দেন। ঠিক আছে, তো এইটা কিন্তু তখনও ম্যাসিভ আকারে কিন্তু চারিদিকে ছড়ায় পড়েনি। হুম, তো যেহেতু উই রিভল্ট বলেছেন উনি, তো সেক্ষেত্রে যে ওনার অধীনস্থ যারা ছিল তারা বলছে স্যার আপনি হচ্ছে ঘোষণা দেন। তখন উনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে যান। উনি সবচেয়ে নিকটবর্তী ছিলেন, ওনার নিকটবর্তী ছিলেন হচ্ছে ওই যে রফিকুল ইসলাম। এই বেতার কেন্দ্রে গিয়ে উনি কিন্তু ডিক্লারেশন করেন যে আমি মেজর জিয়া, যে আমি হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। এটা কিন্তু উনি প্রথমে করেছিলেন। পরবর্তীতে ওইখানে স্থানীয় আওয়ামী লীগের নেতা যারা, কারণ তারা তো খবর পেয়েছিল যে আসলে বঙ্গবন্ধু ডিক্লারেশন দিয়েছিল, তো এখন একসাথে বঙ্গবন্ধু ডিক্লারেশন দিয়েছে, আবার একজন আর্মি অফিসার ডিক্লারেশন দিয়েছে। সো এইটা বাইরে অ্যাকসেপ্টেবল হবে না, এবং মেজর জিয়াউর রহমান তখন জানতেন না বিষয়টা। হ্যাঁ, যখন জানলেন যে বঙ্গবন্ধু ডিক্লারেশন দিয়েছে, তখন কিন্তু উনি কি করেছিলেন, যে বঙ্গবন্ধু এই ঘোষণাটা বাদ দিয়ে তখন বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণাটা দিয়েছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোদ্দা কথা, ক্লিয়ার। তো এই হচ্ছে বিষয়। তো এটাকে আমরা ইনায় বিনায় অনেক কিছু বলি। তো ওনাকে পপুলারিটি কেন ধরা হয়, কারণটা হচ্ছে যে উনি যখন এই ডিক্লারেশনটা দিয়েছিলেন, এটাই গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলে সবাই মোটামুটি এইখানে এই জিনিসটা শুনেছে। তো বঙ্গবন্ধু যখন দিয়েছিলেন তখন আসলে এইটা মেসিভ আকারে ফ্ল্যাশ হয় নাই। তো এই কারণে মানুষজনের মধ্যে এখনো মিথ আছে যে আসলে জিয়াউর রহমানই হচ্ছে স্বাধীনতার ঘোষক, এবং এটাই বিএনপি ইউজ করে। এটাই হচ্ছে মোদ্দা কথা আর কি, সত্যি যেই ঘটনাটা। হ্যাঁ,
যে এই জিয়াউর রহমান যখন দিয়েছিলেন তখন একদম মোটামুটি সারা বাংলাদেশে সবাই মোটামুটি শুনেছে। তো সেই হিসেবে তাকেই ধরে। কিন্তু তার আগে বঙ্গবন্ধু এটা কিন্তু ঘোষণা দিয়ে গিয়েছিলেন, ঠিক আছে। তো এই জিয়াউর রহমান কিন্তু প্রথমে জানতেন না, পরবর্তীতে জেনে কিন্তু উনি চেঞ্জ করেছেন যে বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি ঘোষণা করতেছি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আপনার বিষয়, ঠিক আছে। এটা হচ্ছে ধোঁয়াশা। আপনারা আরো বই পড়বেন, বই পড়ে আপনারা এটা আরো ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার। কারণ আমাকেও কিন্তু ভাইবা বোর্ডে এই যে স্বাধীনতার ঘোষণা নিয়ে জিজ্ঞাসা করেছিল, এবং আমি কিন্তু যেটা সত্যি সেটাই বলেছি, আমার কিন্তু আল্লাহর রহমতে চাকরি হয়েছে, ঠিক আছে। হুম। সো সত্যি কথা বলতে ভয় পাওয়ার আসলে কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, আর উনি জেড ফোর্স এর কমান্ডার ছিলেন। এটা এই জেড ফোর্স বড় বড় অপারেশন, শুধু এই এস ফোর্স, কে ফোর্স আর জেড ফোর্স, এরা কিন্তু বড় বড় অপারেশন করতো, যুদ্ধ করতো, পরিচালিত করতো, ক্লিয়ার। তো উনি জেড ফোর্স এর কমান্ডার ছিলেন, এবং ফাইনালি উনি 1975 সালের 25শে আগস্ট, আসলে 15ই আগস্টের যে ঘটনা, এই ঘটনাটাই শোনেন, কেউ সাধু না, সবাই কম বেশি জড়িত, বুঝতে পেরেছেন। সবাই চাচ্ছিল যে একটা পরিবর্তন আসুক, হ্যাঁ, ঠিক আছে, পরিবর্তন আসুক। এখন পরিবর্তনটা আসার পরে, পরিবর্তনটা আসার পরে সবাই জিয়াউর রহমানকে ক্ষমতায় বসাইছে, বা উনি প্রফিটেবল হয়েছেন। এই কারণে হয়তো বা ওনাকে মানে বঙ্গবন্ধুর হত্যার জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয়। বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, এখানে কিন্তু শফিউল্লাহ ছিলেন হচ্ছে আর্মি অফিসার চিফ, তাই না? তার উপর সবচাইতে সবার আগে ঘটনাটা বর্তায়, মানে দায়ভারটা বর্তায়। আর আর্মি ইন্টেলিজেন্স যেটা সামরিক গোয়েন্দা সংস্থা, এরা মোটামুটি সব কম বেশি জানে, বুঝতে পারতেছেন। আর আমি তো অনেক বই পড়ছিলাম, এক সময় ভুলে গেছি। এই শোনেন একটা জিনিস বলি, এই যে মেজর ফারুক, ওনাকে আমার কাছে খুবই ট্যালেন্টেড অফিসার মনে হয়, হ্যাঁ। এবং এই যে মেজর রশিদ, বিশেষ করে মেজর ফারুকটা হচ্ছে আপনার মাস্টার মাইন্ড আর কি। তো এই ফারুক কিন্তু অলমোস্ট 72 এর পর থেকে কিন্তু এই মোটামুটি এইরকম একটা ঘটনা ঘটাবে, সে কিন্তু মোটামুটি আপনার হচ্ছে প্ল্যান করে রাখছে, ক্লিয়ার। বিষয়টা হচ্ছে এই। তো এখন ওই মেজর ফারুক, শোনেন, মেজর ফারুক কি করতে জানেন, উনি ইকোনমিক্স নিয়ে পর্যন্ত পড়াশোনা করেছে, যে যদি আমরা এই ম্যাসাকারটা ঘটাই তাহলে ইকোনমি কিভাবে ফল করবে, বা ইকোনমি কিভাবে সাস্টেইন করবে, বাংলার ইকোনমি, হ্যাঁ। এইগুলো নিয়ে কিন্তু উনি গবেষণা করেছেন, বুঝতে পেরেছেন। উনি বাদাম বিক্রেতা সেজেছেন, বাদাম বিক্রেতা সেজে গিয়ে 32-এ গিয়েছেন, অনেক কিছু করছেন। আচ্ছা যাক, এগুলো আমি না বলি, এগুলো বই পড়ে পড়ে আপনারা শিখবেন, এগুলো একবারে বলে দিলে দেখা যাবে যে মজা পাবেন না, ঠিক আছে। সো এই বাংলাদেশের ইকোনমিটা ফল করবে কিনা, বা ধরেন হঠাৎ করে এই যে একটা শূন্যতা যে তৈরি হবে, এই শূন্যতা তৈরি হলে জনগণের ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, অর্থনৈতিক ইম্প্যাক্ট কি হবে, এইগুলো নিয়ে কিন্তু উনি 2 থেকে 3 বছর স্টাডি করেছেন। তারপরে কিন্তু উনি সিদ্ধান্তে পৌঁছেছেন যে না, আমরা একটা কাজ করব। এবং এই মেজর ফারুক কে ছিলেন জানেন? এই মেজর ফারুক কে ছিলেন বলতে পারবেন? মেজর ফারুক ছিলেন হচ্ছে খালেদ মোশাররফের ভাইগনা। সো মামা, ভাইগনা একটা কাজ করতেছে, মামা জানে না, জানে, ঠিক আছে। খালেদ মোশাররফের ভাইগনা, ক্লিয়ার। সো বিষয়গুলো হচ্ছে যে মোটামুটি সবাই কম বেশি জানে, ঠিক আছে, সবাই কম বেশি জানে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, তো, আমরা মোটামুটি এটা শিখবো। তো মেজর ফারুক হচ্ছে সবকিছু করার পরে মোটামুটি ডিসিশন যে না, না, আমরা ফাইনাল করব, এবং পরবর্তীতে উনি এই রশিদকে সংগ্রহে পান, এবং পরে ডালিমকেও সংগ্রহে পান। মেজর ডালিম, এগুলো তো ডালিমের ঘটনা কিছুদিন আগে তো উনি আসছিলেন লাইভে, যদিও আপনারা শুনেন। এই সব মিলে আসলে এখানে সবাই এক বিন্দুতে এসে পৌঁছাতে পারছিলেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে তাজউদ্দিন আহমেদকে আমার খুব বস একজন নেতা মনে হয়, বুঝছেন। আমরা পড়বো আজকে, তাজউদ্দিন আহমেদকে খুব বস একজন নেতা মনে হয়। এই তাজউদ্দিন আহমেদ যখন আওয়ামী লীগ বঙ্গবন্ধু বাকশাল করেন, তখন তাজউদ্দিন আহমেদ একটা কমেন্টস করেছিলেন পেপারে, এটা আছে কিন্তু, যে মানে বঙ্গবন্ধুকে আর হচ্ছে মানে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতাচ্যুত করার পথ উনি বন্ধ করে দিলেন। মানে উনি, তাজউদ্দিন আহমেদ কিন্তু খুবই দূরদর্শী, খুবই মেধাবী, এবং আমার কাছে তুখোড় নেতা মনে হয়। মানে উনি না থাকলে হয়তো বা আমরা আমাদের স্বাধীনতাটা এত তাড়াতাড়ি পেতাম না, বা পেতামও না। তো যাই হোক, তো উনি এই যে বক্সাল যখন হয় তখন উনি মোটামুটি এই সিদ্ধান্ত বলেছিলেন যে, বা এইরকম একটা কমেন্টস করেছিলেন যে বঙ্গবন্ধু তাকে ক্ষমতাচ্যুত করা, শান্তিপূর্ণ ক্ষমতাচ্যুত করার পথ নিজেই উনি বন্ধ করে দিয়েছেন। এই হচ্ছে বিষয়, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো এই জিয়াউর রহমান 1978-এ যেটা করেন, একটা দল গঠন করলেন, জাগো দল, জাতীয় গণতান্ত্রিক দল, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে এই জাগো দলের প্রধান ছিলেন হচ্ছে তখন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার।
আব্দুল সাত্তার হচ্ছে চিফ জাস্টিস ছিলেন, পরবর্তীতে ওনাকে কিন্তু 75-এর আগে 15 আগস্টের পরে জিয়াউর রহমান হচ্ছে এই দল গঠন করে তাকে কিন্তু উপরাষ্ট্রপতি করেছিলেন, মানে উপরাষ্ট্রপতি করেছিলেন, পরবর্তীতে ওনাকে এই জাগা দলের হচ্ছে কিন্তু মানে আপনার হচ্ছে প্রধান করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। 1978 সালেরই ওই 28শে অগাস্টের দিকে এই জাগদল বিলুপ্ত করে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। তো জিয়াউর রহমান পরবর্তীতে লাস্টে 1981 সালের 30শে মে সেনা অভ্যুত্থানে মারা যান। 1981 সালের 30শে মে। আচ্ছা, আমাকে বলতে পারবেন যে এই এই 1975 থেকে এই জিয়াউর রহমান মারা যাওয়ার পর পর্যন্ত কে সবচেয়ে বেশি লাভবান হয়েছে? হু ইজ দ্য গাই যে প্রফিটেবল, সবচেয়ে বেশি প্রফিট লাভ করছে কে বলেন তো? সবচেয়ে বেশি ইয়ে হয়েছে কে? একটু বলেন দেখি, আপনাদের কাছে একটা শুনি, আপনাদের মতামত শুনি। কে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে? বলেন না, চ্যাট বক্সে একটু বলেন, ভয় নাই তো এখন। কেউ নাই? একটু রেসপন্স করেন। 1975 সালের পর থেকে 1981 সাল পর্যন্ত এই যে যত মার্ডার টাডার সামরিক কূ টু হয়েছে, এতে সবচাইতে লাভবান কে হয়েছে? তরুণা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, সেটা হচ্ছে এরশাদ। বুঝতে পেরেছেন? এরশাদ, এরশাদ হচ্ছে সবচেয়ে লাভবান হয়েছে। সে জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমান তাকে ভাবছিল যে আমি যা বলবো তাই শুনবে, উত্তরবঙ্গের বোকাশোকা মানুষ। হ্যাঁ, এবং সে কিন্তু সিস্টেমে জিয়াউর রহমানকে এর সাথে আপনার মেজর জেনারেল মঞ্জুর তার একটা ক্লাশ লাগায় দেয়, এবং ফাইনালি জিয়াউর রহমানকে সে হত্যা করায়, মঞ্জুরকেও সে হত্যা করে। এবং আমার কাছে যেটা মনে হয়, আল্লাহ মাফ করুক, এই এরশাদের মরণোত্তর বিচার করা উচিত মেজর জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের জন্য। বুঝতে পেরেছেন? ঠিক আছে, যদিও জিয়াউর রহমান হত্যাকাণ্ডে মেজর মঞ্জুরের একটা ইয়ে আছে, কিন্তু মেজর মঞ্জুর যে হত্যাকাণ্ড হইলো তার শাস্তি কে পাবে? তার শাস্তি তাকে দিতে হবে না? সেই জন্য এরশাদের মরণোত্তর বিচার হওয়া উচিত, আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, আল্লাহ মাফ করুক সবাইকে। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, যাই হোক, এখন জিয়াউর রহমান একটা ইসব স্যার প্রতিষ্ঠা করেন, এগুলো আপনারা আস্তে আস্তে জিয়াউর রহমানের উপর অনেক বই আছে, আপনারা একটু পড়ে নিবেন। আব্দুল হামিদ খান ভাসানী, ওনার সম্পর্কে একটু পড়বো। 1980 সালে উনি জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জে, বৃহত্তর সিরাজগঞ্জ। আর উনি মৃত্যুবরণ করেন কোথায়? বলেন, উনি মৃত্যুবরণ করেন কোথায়? টাঙ্গাইলের সান্তোষে, তাই না? টাঙ্গাইলে। হ্যাঁ, রাইট, অনেকে সঠিক উত্তর দিচ্ছে। টাঙ্গাইলের সান্তোষে, যেখানে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ওইখানে। ঠিক আছে, তো ওনার অনেক অবদান। উনি মৃত্যুবরণ করেন 1976 সালে। উনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা আওয়ামী মুসলিম লীগের উনি প্রতিষ্ঠাতা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এটার ওনার উপর একটা বই আছে, আকবর মকবুল আহমেদের ভাষান চরিত। বইটা পড়তে পারেন, বইটা খুবই রিচ বই, ভাষান চরিত। ঠিক আছে, ভাষান চরিত, মাওলানা আব্দুল খান ভাসানী। হুম, এই ভাসানী, তার একটা কোথা থেকে আসছে এটা কিন্তু ভাই বড় জিজ্ঞাসা করে। ভাসানী কিন্তু আসলে তার অ্যাকচুয়ালি নাম না, ভাসানী একটা উপমা বা উপাধি বলতে পারেন। ঠিক আছে, হুম। সো এটা হোয়াই বা হাউ এটা আসছে, এটা আপনাদের জন্য একটা ধাঁধা। ঠিক আছে, আচ্ছা। পরবর্তীতে 1949 সালে উনি কিন্তু আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, 1949 সালে ছিলেন। এরপরে 1957 সালে উনি কিন্তু সরাওয়ার্দীর সাথে একটু ক্ল্যাশ হওয়ার কারণে পরবর্তীতে আওয়ামী মুসলিম থেকে বের হয়ে ন্যাপ গঠন করেন, ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। ঠিক আছে, তাহলে দুইটা দুইটা ইনফরমেশন এখানে লাগবে। হ্যাঁ, আচ্ছা। মজলুম জননেতা, মানে উনি মজলুমদের প্রতি খুবই হৃদয়বান ছিলেন আর কি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। আর ওনার রাজনৈতিক জীবনটা আসলে শুরু হয় আরেকটু আগে, 1930 সালে পাকিস্তানের এই যে স্বদেশী আন্দোলন যখন হয়, মুসলিম লীগ, মানে মুসলিম লীগ থেকে, সবাই তো আগে মুসলিম লীগেরই সদস্য ছিল বা মুসলিম লীগেরই রাজনীতি করতো। ঠিক আছে, বঙ্গবন্ধু তো মুসলিম লীগেরই ছিল। ক্লিয়ার? পরবর্তী আস্তে আস্তে মুসলিম লীগ দূরে সরে যায়। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে 1952 সালের 22শে ফেব্রুয়ারি তো আমাদের মাতৃভাষা আন্দোলন দিবসের যে মূল প্রতিপাদ্য বিষয়, যে এখানে শহীদ হয়। তাই 1952 সালের 22শে ফেব্রুয়ারি একটা গায়েবানা নামাজ, জানাজা নামাজ মানে অনুষ্ঠিত করা হয়, কারণ লাশ তো পাওয়া যায় নাই। এই জানাজা নামাজের উনি হচ্ছে ইমামতি করেছিলেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা,
ওনার আরো বেশি অবদান হচ্ছে 1969-এ। এই যে স্যাক আর ড্যাক, স্টুডেন্ট অ্যাকশন কমিটি আর ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, এই যে দলগুলো যে প্রধান ছিলেন, এই প্রধান কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন। এবং উনি কিন্তু 1969 সালে জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো, এই যে এই স্লোগানের জনক কিন্তু উনি, বুঝতে পেরেছেন, উনি কিন্তু জনক। এবং উনি যদিও ধরেন দল গঠন করেছিলেন ন্যাপ, পরবর্তীতে আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়েছিলেন, কিন্তু শেখ মুজিবের প্রতি তার আসলে ভালোবাসার কমতি ছিল না। এই জন্য বঙ্গবন্ধুকে যখন আপনার বিচার করা হয়, এই আন্দোলনটাকে বেগবান করেছিলেন কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ক্লিয়ার? আচ্ছা। আর মৃত্যুর ঠিক কিছুদিন আগে 1976-এ উনি ফারাক্কাতে লং মার্চ, ফারাক্কা নিয়ে এখনই যে আমাদের ঝামেলা, দেখেন এই জিনিসগুলো কিন্তু উনি তখন বুঝতে পেরেছিলেন। মানে আর্মি অফিসার যারা দেশপ্রেমিক তারা কিন্তু জানতো, এই তারপর এই ওনার মতো যে দেশপ্রেমিক তারা কিন্তু জানতো ভারত আমাদেরকে কিভাবে শোষণ করতেছে। তো 1976-এ উনি ফারাক্কা লং মার্চ করেছিলেন মৃত্যুর কিছুদিন আগে, ঠিক আছে। আচ্ছা। তো এই ইনফরমেশন গুলো আমরা হামিদ খান ভাসানীর গুলো পড়বো। আর ভাসানী চরিত্রা বইটা যদি আপনারা পারেন পড়েন, খুবই রিচ একটা বই ইনফরমেশনের দিক থেকে। ক্লিয়ার? আচ্ছা। এরপরে শেরে বাংলা এ কে ফজলুল হক, ঠিক আছে। আচ্ছা। তো এই ব্যক্তিও দেখেন আমরা ওনাকে কিন্তু ওনার যোগ্য মর্যাদা দেই না। এখানে খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য উনি কিন্তু জীবন উৎসর্গ করে দিয়েছেন। কৃষক শ্রমিক পার্টি গঠন করেছেন, ঠিক আছে। বাংলার কৃষকের কথা চিন্তা করেছেন কিন্তু শেরে বাংলা এ কে ফজলুল হক। ক্লিয়ার? আচ্ছা, এই শের বাংলাটা উপাধি, এটা কোথা থেকে পান? ফ্রম হোয়ার? বলেন দেখি, চ্যাট বক্সে বলেন তো, এটা উপাধিটা কোথা থেকে পান উনি? রাব্বি, লাহোরে। হ্যাঁ, রাব্বি ঠিক বলেছে। ঠিক আছে। এটা কিন্তু বাঙালিরা দেয় নাই তাকে। ক্লিয়ার? বাংলার বাঘ এটা কিন্তু পাকিস্তানিরা দিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা। তো 1873 সালে 1873 সালে উনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন মামার বাসায়, তাই না? এগুলো কিন্তু ছোটবেলায় ওনার সম্পর্কে আমাদের বইয়ে ছিল, বুঝতে পারতেছেন। কিন্তু পরবর্তীতে এই ধরেন 2007-08 পরে আওয়ামী লীগ সরকার এসে এগুলো সব বাদ দিয়ে খালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু, বুঝছেন, খালি বঙ্গবন্ধু। কিন্তু এনাদের সময় এই ওনার ইয়ে কিন্তু আমাদের বইয়ে ছিল, কিন্তু আমরা পড়েছিলাম, বুঝছেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক। তো এই যে কৃষক শ্রমিক পার্টি, বা কৃষক শ্রমিক না, কৃষক প্রজা পার্টি, শ্রমিক না প্রজা, কৃষক প্রজা, দেখেন প্রজাদেরকে নিয়ে কাজ করেন, কাজ করেছিলেন, ঠিক আছে। এবং কলকাতার হিন্দু দাদাদেরকেও কিন্তু উনি দেখতে পারতেন না, ঠিক আছে। এই 1936-এ কিন্তু উনি কৃষক প্রজা পার্টি গঠন করেন, ঠিক আছে। আচ্ছা। এবং 1935 সালের দিকে সম্ভবত উনি কলকাতার মেয়র ছিলেন, কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে 1937 সালের দিকে অবিভক্ত বাংলার অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন উনি, প্রধানমন্ত্রী ছিলেন। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন 1937 সালে, ঠিক আছে। অবিভক্ত বাংলা মনে রাখবে। আচ্ছা। আর এর বাইরে কিন্তু পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন 1954 সালে। পূর্ব পাকিস্তানের কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রী পূর্ব পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাহলে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী 1937 সালে এবং পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী 1954 সালে, ঠিক আছে। আচ্ছা। তো ওনার সময় কিন্তু অনেক জনকল্যাণকর মানে অনেক কিছু হয়, ঋণ সালিসি আইন, তারপরে প্রজাস্বত্ব আইন, মহাজনী প্রথা বাতিল, জমিদারিত্ব প্রথা বাতিল, এই জিনিসগুলো কিন্তু উনি এই ওনার সময় কিন্তু ওনার চেষ্টায় কিন্তু হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ওনার সম্পর্কে একটা গল্প বলি, সেটা হচ্ছে যে, আচ্ছা গল্পটা তো ভুলে গেলাম। ও, ওই বরিশাল কোর্টে ওনার বাবাও কিন্তু একজন লয়ার ছিলেন, ঠিক আছে, উনিও কিন্তু একজন লয়ার। তো একটা কোর্টে একটা রায় হচ্ছে, হ্যাঁ, এরকম ছিল। আর ঘটনা ঘটনা খুবই মজার ঘটনা, ভুলে গেছি। তো ওই রায় যখন শুরু হবে তখন তার বাবা, মানে তার বাবা আর উনি, শের বাংলা, দুইজন অপোনেন্ট, ঠিক আছে। আচ্ছা। তো এখন এই কোর্টে, মানে এই ইয়েতে কিন্তু এই কেসে কিন্তু ওই শের বাংলাকে ফজল হক জিতেছিলেন, মানে উনি ছেলে হয়ে বাবাকে হারায় দিয়েছিলেন, বুঝছেন, ছেলে হয়ে বাবাকে হারায় দিয়েছিলেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে তার বাবা তার ছেলেকে টিটকারি করে বলতেছে যে
আমার মক্কেলের বয়স তো মানে সরি, আমার হচ্ছে প্রতিপক্ষের বয়স তো একদম হাঁটুর সমান। উনি একজন জাদ্রেল মানে অ্যাডভোকেটের সাথে কিভাবে লড়াই করবেন? ঠিক আছে, এরকম একটা কথা বলছিল বাবা, বুঝতে পেরেছেন? আর ছেলে মানে শেরে বাংলা একে ফজলুল হক তখন বললেন যে আমার শ্রদ্ধেয় অপোনেন্ট যিনি বা প্রতিপক্ষ যিনি, তিনি হয়তোবা ভুলে গিয়েছেন তিনি একজন কৃষকের সন্তান। মানে শেরে বাংলার দাদা কিন্তু কৃষক ছিলেন, তিনি একজন কৃষকের সন্তান, কিন্তু আমি কিন্তু একজন উকিলের সন্তান। ঠিক আছে, তার মানে শেরে বাংলা বলতেছে যে আমি একজন উকিলের সন্তান, আর আমার যে অপোনেন্ট মানে তার বাবার কথা বলতেছে সে একজন কৃষকের সন্তান। তাই তো বিষয়গুলো হচ্ছে যে এই মানে চিন্তা করছেন? হ্যাঁ, মোস্তাক মোস্তাক বুঝতে পারছেন? হ্যাঁ। তো এবং ফাইনালি ক্লাস আরো কতক্ষণ হবে? ক্লাস 5:45 পর্যন্ত হওয়ার কথা, আমরা 5:40-এর মধ্যে শেষ করে দিব। কয়টা বাজে? 5:27 বাজে। আর 10-15 মিনিট পড়াবো ইনশাল্লাহ ভাইয়া। তো এই হচ্ছে বিষয়। তো এইগুলো এই এই বইগুলো পড়লে এই ঘটনাগুলো জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাক। আচ্ছা, এখন জাতীয় চার নেতা, জাতীয় চার নেতার মধ্যে তাজউদ্দিন আহমেদ, তাজউদ্দিন আহমেদের মধ্যে সবচাইতে ইয়ে পাবেন হচ্ছে তার আহ আহ, মেয়ে রিমির একটা বই আছে, নেতা ও পিতা। এই বইটা আমার কাছে আছে, খুবই চমৎকার একটা বই। এখানে মোটামুটি আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন, তার বাবার হিস্টোরি গুলা ক্লিয়ার। আচ্ছা, তো এটা একটু বেশি জানতে হবে তাজউদ্দিন আহমেদ সম্পর্কে। তো বাকিগুলা, এই যে বাকিগুলা কিন্তু এই যে সৈয়দ নজরুল ইসলাম যেটা, তারপরে হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ এম কামারুজ্জামান, এগুলো এখন আসার চান্স কম, কারণ হচ্ছে এখন যেহেতু পট পরিবর্তন হয়েছে আপনারা জানেন। তো আমি সংক্ষেপে খালি তাদের একটু ইয়েগুলো বলে দিই। সৈয়দ নজরুল ইসলামের পুত্র হচ্ছে সৈয়দ আশরাফ, উনিও মারা গেছেন। ঠিক আছে, আশরাফ ক্লিয়ার। আচ্ছা, আশরাফ কি মন্ত্রী ছিলেন এখন লাগবে না। ক্যাপ্টেন এ মনসুর আলী, ওনার ছেলের নাম কি, ষষ্ঠ মন্ত্রী ছিলেন এর আগের আমলে নাসিম, তারপরে স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, পরবর্তীতেও কিন্তু উনি মারা গেছেন, নাসিমও মারা গেছেন। ঠিক আছে, আচ্ছা হোম ডিস্ট্রিক্ট গুলো একটু জানবেন। আর এইচ এম কামারুজ্জামান, কামরুজ্জামান হচ্ছে উনি নাটোরে জন্মগ্রহণ করেন, পরবর্তীতে রাজশাহীতে বেড়ে ওঠা, ওনার রাজশাহীতে বেড়ে ওঠা। ঠিক আছে, এবং ওনার ছেলের নাম হচ্ছে এইচ এম খায়রুজ্জামান, এইচ এম খায়রুজ্জামান লিটন। ঠিক আছে, খায়রুজ্জামান লিটন। সো উনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তো আমি, আমার পোস্টিং রাজশাহীতে ছিল, তো আমাকে ওনাকে দেখার সৌভাগ্য হয়েছিল। তো যাই বলেন না কেন, এই খায়রুজ্জামান লিটন কিন্তু আসলে আধুনিক রাজশাহীর রূপকার বলা যায়, বুঝা যাচ্ছে? তো উনি রাজশাহীর জন্য ডেডিকেটিভলি ভাবে কাজ করে গেছেন, বুঝা যাচ্ছে? এই হচ্ছে বিষয়। তাহলে এদেরটা মোটামুটি একটু জাস্ট জানার চেষ্টা করবেন। আচ্ছা, এখন অমর্ত্য সেন, অর্থনীতিবিদ হিসেবে সর্বপ্রথম বাঙালি উনি। উনি হচ্ছে নোবেল পুরস্কার লাভ করেন, এই জন্য ওনারটা এখানে রাখা হয়েছে ক্লিয়ার। তো এটা 1933 সালে হচ্ছে উনি জন্মগ্রহণ করেন, 1933 সালে উনি জন্মগ্রহণ করেন। আর হচ্ছে 1998 সালে উনি নোবেল পুরস্কার পান। ওনার বিখ্যাত বইটা কি? ওনার বিখ্যাত বইটা যেটার জন্য উনি পেয়েছেন, পভার্টি অ্যান্ড ফ্যামিনস, এটার জন্য ক্লিয়ার। সো এইটা জানলে মোটামুটি চলবে। হ্যাঁ, আচ্ছা। জগদীশ চন্দ্র বসু, বাঙালি ডাক্তার এবং প্রকৌশলী। আমি একটু দ্রুত পড়াই কারণ আমাদের ইফতারের সময় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। 1858 সালে জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেন হচ্ছে মুন্সিগঞ্জ জেলায়, মুন্সিগঞ্জ জেলায়, তাই না? উদ্ভিদের যে প্রাণ আছে এইটা প্রমাণ করেন কিন্তু জগদীশ চন্দ্র বসু, এই জন্য উনি বিখ্যাত। উদ্ভিদের যে প্রাণ আছে এটা কিন্তু উনি প্রমাণ করেন। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের, যে রেডিও বিজ্ঞান বা রেডিও যে আবিষ্কার, এটার একজন বিজ্ঞানী হিসেবে ডিক্লারেশন দিয়েছেন। তাদের ওয়েবসাইটে গেলে আপনি এটা পাবেন, রেডিও বিজ্ঞানী হিসেবে তাকে পুরস্কার দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা। তো তার বিজ্ঞান বিষয়ক একটা গ্রন্থ রয়েছে অব্যক্ত, এটা পড়তে পারেন, এটা পিডিএফটাও পাওয়া যায়, এটা আপনি পেতে পারেন, পড়তে পারেন এটা। হ্যাঁ, 1937-এ উনি ভারতে হচ্ছে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উনি ভারতে ছিলেন, ভারতে মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণ হয়েছে বাংলাদেশের মুন্সিগঞ্জে, কিন্তু ভারতে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, আচ্ছা। এরপর ডক্টর কুদ্রতী কুদা, চিত্রটা দেখেছেন হয়তো বা অনেকেই। উনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন ডক্টর কুদরতী কুদ্দা। ঠিক আছে, আচ্ছা। ওনার অলমোস্ট 18টা পেটেন্ট রয়েছে, পেটেন্ট, পেটেন্ট। তো পেটেন্ট কি? এটা হচ্ছে আবিষ্কার সত্তা, মানে আপনি আবিষ্কার করেছেন। এটা থ্রি ইডিয়টসে দেখবেন, রাইনছোড দাস ছানচার্ট কি বলে, ওই যে পরে তো ফুংসুক ওয়াংডু হয়ে যায়। চতুর রামলিঙ্গন কি বলে, ডু ইউ নো দ্যাট ফুংসুক ওয়াংডু গ্রেট সায়েন্টিস্ট, তার কথা বলে যে গ্রেট সায়েন্টিস্ট 400 প্যাটেন্টস, মানে ওই ফুকসুক ওয়াংরু পাশ করার পরে 5 বছর ধরে 400 প্যাটেন্টস, মানে 400 ধরনের জিনিস আবিষ্কার করেছিল। এটা পড়ে শুনছেন না, 400 প্যাটেন্টস?
আপনারা এটা দেখবেন। তো এই 18টা পেটেন্ট আর কি, হ্যাঁ 18টা পেটেন্ট কুদরতি ক্ষুধার নামে কিন্তু রয়েছে, এটাও কিন্তু অনেক, ঠিক আছে। আচ্ছা, এবং পরবর্তীতে এই যে স্বাধীনতার পরে যে প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয়, এই শিক্ষা কমিশনের হেড ছিলেন ডক্টর কুদরতি কুদা, এবং এর নাম অনুযায়ী ডক্টর কুদরতি কুদা শিক্ষা কমিশন। শিক্ষা কমিশন কিন্তু ইয়া হয় আর কি, উনি আমাদের প্রথম শিক্ষা কমিশনার, ঠিক আছে। এবং উনি 1976 সালে একুশে পদক একুশে পদক লাভ করেন, এবং 77 সালে উনি ঢাকায় মারা যান, মৃত্যুবরণ করেন, ঢাকায় মৃত্যুবরণ করেন। এ হচ্ছে কুদরতি কুদা, ঠিক আছে। আচ্ছা, ডক্টর ফেরদৌসী কাদরি, উনি কি, উনি হচ্ছেন একটা প্রতিষেধক স্পেশালিস্ট, প্রতিষেধক 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 স্পেশালিস্ট, ঠিক আছে, ফেরদৌসী কাদরি, ক্লিয়ার। আচ্ছা, উনি 1951 সালের দিকে জন্মগ্রহণ করেন, এবং আইসিডিডিআরবির উনি হচ্ছে প্রধান ছিলেন, আইসিডিডিআরবির উনি হেড ছিলেন, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, ওনার গুগলে সার্চ করলে ওনার সম্পর্কে অনেক কিছু পাবেন। উনি 2020 সালে, মানে উনি খুব পপুলার একজন ডাক্তার, উনি 2020 সালের দিকে কিন্তু লরিয়াল ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড এশিয়া প্যান প্যাসিফিক অঞ্চল কিন্তু লাভ করেন। 2021 সালে উনি রমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন। 2000 আর 21 সালে এই যে আপনার হচ্ছে বিজ্ঞান ভিত্তিক যে সাময়িকী, সিঙ্গাপুর থেকে একটা সাময়িকী হয়, ওইখানে বিশ্বে 100 জন শ্রেষ্ঠ নারীদের মধ্যে উনি অবস্থান করেন, ঠিক আছে। তো ওনার সম্পর্কে একটু দেখবেন। আমাদের মোটামুটি বিশিষ্ট ব্যক্তিবর্গ শেষ, ঠিক আছে। লাস্টের দিকে আমি একটু দ্রুত পড়বো। খেলাধুলা, জাস্ট আমি এখানে একটু জাস্ট এখানে দেওয়া আছে, আমি ইনফরমেশন গুলো দু একটা লিখে দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ, এটা হচ্ছে সর্বোচ্চ সংস্থা ক্রীড়ার, ফুটবল, হকি, ক্রিকেট যা আছে সবকিছু সর্বোচ্চ সংস্থা। এটা 1972 সালে বঙ্গবন্ধু এস্টাবলিশড করেন, ঠিক আছে। এটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে, এটার একটা হেড হচ্ছে চেয়ারম্যান, ঠিক আছে। আচ্ছা, বিকেএসপি, এটা জানেন, এটা ইলেভেশন শিখবেন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এটা সাভারে অবস্থিত। আচ্ছা, এটা 1986 এ প্রতিষ্ঠিত হয়, বিকেএসপি, ক্লিয়ার। আচ্ছা, সাভারের জিরানীতে, বুঝতে পেরেছেন। এদের একটা আঞ্চলিক কেন্দ্র রয়েছে আরো বিভিন্ন জায়গায়, সিলেট, দিনাজপুর ইত্যাদি ইত্যাদিতে। আর বেশি লাগবে না, জাস্ট আমি দুই তিনটা ইনফরমেশন শিখলেই চলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটাকে সংক্ষেপে বলা হয় বাফুফে। আগে একজনের সম্পত্তি ছিল সালাউদ্দিন, হ্যাঁ। উনি তো ওনার মানে উনি তো মানে মোটামুটি আমরা বয়স হওয়ার পর থেকে দেখি যে আসলে উনি সভাপতি, ঠিক আছে। তো আগে কিন্তু আবাহনী মোহামেডানের খেলা কিন্তু আবাহনী এবং মোহামেডানের খেলা কিন্তু খুব জম্পেশ হইতো, বুঝতে পেরেছেন। মোহামেডান টিম তো এখন নাই বললেই চলে, মানে একদম ডিস্ট্রয় করে দিছে, বুঝা যাচ্ছে। তো যাই হোক, তো এই বাফুফে 1972 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। বাংলাদেশের ফুটবলের এটা সর্বোচ্চ সংস্থান। আর 1976 সালে ওটা ফিফা সদস্যপদ লাভ করে, ফিফা, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, ক্লিয়ার। আচ্ছা, পুরুষ ফুটবল দলের অর্জন কি, প্রথম অধিনায়ক, একদম ফার্স্ট অধিনায়ক হচ্ছে জাকারিয়া পিন্টু, একদম ফার্স্ট অধিনায়ক জাকারিয়া পিন্টু। এটা জানবো আমরা। আর 2024 সালে সাফ যে রিসেন্ট যে ইনফরমেশন গুলো সেগুলো অবশ্যই পড়ে যাবেন। 4-1 গোলে হারায় ফেলছে নেপালকে, ঠিক আছে, নেপালকে। আচ্ছা, শেষ আমাদের পুরুষ ফুটবল শেষ। এবার মহিলা ফুটবল, জাতীয় মহিলা ফুটবল হচ্ছে সর্বপ্রথম খেলা শুরু করে হচ্ছে 2010 সালে, সর্বপ্রথম খেলা 2010 সালে, ঠিক আছে। আচ্ছা, আর 2022 সালে সাফ চ্যাম্পিয়ন হয়। এইখানে অপোনেন্ট হচ্ছে নেপালকে হারায় 2022 সালে তারা চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে। এরপর এটা শেষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 1932 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, ক্রিকেট বোর্ড সম্পর্কে আর লাগবে না। জাতীয় পুরুষ ক্রিকেট দল, এখানে ছবি দেখতে পাচ্ছেন সবাই। এখানে আমরা ছোট্ট ছোট্ট করে কিছু ইনফরমেশন লাগবে। সর্বপ্রথম আমরা হচ্ছে 1997 সালে আইসিসি সদস্যপদ লাভ করি। এরপরে আমরা 1999 সালে ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা অর্জন করি, ঠিক আছে, এবং ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তান এবং স্কটল্যান্ডকে হারাই দিয়েছিলাম, বুঝতে পেরেছেন, স্কটল্যান্ডকে হারাই দিয়েছিলাম। আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপে দুইটা জয় ছিল আমাদের, ঠিক আছে। আচ্ছা, টেস্টে ডবল সেঞ্চুরি কিন্তু মুশফিকুর রহিম, এটা কিন্তু আসছে। 200 করছে কে, মুশফিক। মুশফিকের পরে কিন্তু তামিম ইকবাল করছে, তামিম করছে আর সাকিব করছে, ঠিক আছে, এই তিনজন করছে, কিন্তু সর্বপ্রথম করছে মুশফিক, এটা কিন্তু আসছিল, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে। টেস্ট স্ট্যাটাস, এটা কিন্তু আমাদের কোন এক সময় আসছিল, 26শে জুন 2000 সালে, 26শে জুন 2000 সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে।
ওই যে জাগমোহন ডালমিয়া ছিল তখন আইসিসির সভাপতি, উনি আবার বাংলাদেশের প্রতি খুব সিম্প্যাথি ছিল, বাংলাদেশের যোগ্যতা ছিল। ঠিক আছে, সব মিলাই ঝিলে আর কি এই অবস্থা আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আর প্রথম ওয়ানডে ম্যাচ করে 1986 সালে, টেস্ট ম্যাচ করে তো 2001 সালে ভারতের বিপক্ষে, এটা তো বলছিলাম প্রথমে। ঠিক আছে, আচ্ছা। এতে মোটামুটি এটা মহিলা ক্রিকেট দল হচ্ছে 2007 সালে অভিষেক হয়, 2007 সালে থাইল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে 2011 সালে ওয়ান ডে স্ট্যাটাস, মানে এটা ইউএস এর একটা মহিলা দলকে তারা হারায় ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে, ওয়ান ডে স্ট্যাটাস খেলার যোগ্যতা লাভ করে 2011 সালে, 2007 সালে শুরু করে তারপর 2011 সালে লাভ করে। ঠিক আছে, আর টেস্ট স্ট্যাটাস লাভ করে 2021 সালে, টেস্ট স্ট্যাটাস লাভ করে 2021 সালে। ক্লিয়ার? ও, আর একটা বিষয় হচ্ছে 2018 সালে তারা ইন্ডিয়াকে হারায় এশিয়া কাপের শিরোপা জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় মহিলাদের এই অবদান রয়েছে। ঠিক আছে, খেলাধুলা মোটামুটি এই। আচ্ছা, এরপরে আমরা লাস্টের দিকে চলে আসছি, শিল্পচর্চা জয়নুল আবেদিন। আমরা আর 5 থেকে 6 মিনিট নিব। বাংলাদেশের শিল্পচার্য জয়নুল আবেদিন, ওনার যে জিনিসগুলো লাগবে, ওনার ইনফরমেশন গুলো হচ্ছে 1914 সালে উনি ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন, 1914 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আচ্ছা। পরে 1948 সালে ঢাকার আর্ট কলেজ স্টাবলিশ করেন উনি, পরবর্তীতে সেটাই এখন চারুকলা হিসেবে পরিচিত আর কি। হ্যাঁ, এবং 1943 সালে উনি দুর্ভিক্ষের উপর কিছু চিত্র আঁকেন, এটার জন্যই বিখ্যাত হন। এই দুর্ভিক্ষের চিত্রগুলো ওনার মোটামুটি লাগবে। যেমন ম্যাডোনা 43 এটা হচ্ছে 1943 সালে যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের উপরে এইটা করা হয়। ঠিক আছে, যেটাকে 50-এর মতান্তর বলা হয়। তারপরে যে সংগ্রাম, এটা 1959। ঠিক আছে, এটা হচ্ছে শ্রমজীবী মানুষের উপর ভিত্তি করে উনি এটা করেছেন। তারপরে সাঁওতাল, এগুলো পাবেন গুগলে সার্চ করলে পাবেন। সাঁওতাল রমণী 1969 সালে, 1969, এটা হচ্ছে আপনার গ্রাম বাংলার একটা চিত্রকর্ম, এটা ফুটে উঠছেন। ঠিক আছে, তো মনপুরা 70, এটাও ইম্পর্টেন্ট। মনপুরা ওনার এই জিনিসগুলো লাগে, মনপুরা 70 এগুলো লাগে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর নাই। কামরুল হাসান এটা চিত্রশিল্পী, পটুয়া বলা হয় তাকে, পটুয়া বলা হয়। এই জানোয়ারদের হত্যা করতে হবে এবং দেশ আজ বিশ্ব বেহায়ার পড়ে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জন্য ওনার ছবিটা দেওয়া হয়েছে। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এনে একটা ছবি এঁকেছিলেন, বিশ্ব বেহায়ার খপ্পরে। ঠিক আছে, উনি একটা ছবি এঁকেছিলেন। ঠিক আছে, সো এরশাদের ছবি, ওইটার জন্য বিখ্যাত। আচ্ছা, যাই হোক, এখন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলা একাডেমি, যেখানে আসলে আমাদের বাংলা ভাষার চর্চা করা হইতো, সেটা আগে 1955 সালে কি ছিল, বর্ধমান হাউস ছিল। ঠিক আছে, এখানে পাকিস্তানের শাসকরা থাকতো, পরবর্তীতে এটাকেই বাংলা একাডেমি ঘোষণা করা হয়, যে যেখানে থেকে তোমরা বাংলা ভাষার প্রতি জুলুম করছো, সেখানেই আমরা বাংলা ভাষার সূতিকাগার করব। এই জন্য বাংলা একাডেমিকে হিসেবে ডিক্লারেশন দেওয়া হয় হচ্ছে আপনার এই আগে যে বর্ধমান হাউস ছিল সেটা। ঠিক আছে, তো 1906 সালে এই বাংলা একাডেমি বা বর্ধমান হাউস প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1955 সালে এই বর্ধমান হাউসকে বাংলা একাডেমি হিসেবে ডিক্লারেশন দেওয়া হয়। ঠিক আছে, প্রথম সভাপতি মৌলানা আকরাম খাঁ, আকরাম আকরাম খাঁ। ঠিক আছে, প্রথম সভাপতি। ঠিক আছে, আচ্ছা। এর সাধারণত 8টা বিভাগ রয়েছে মোটামুটি বাংলা একাডেমি হলো। আর কি শিখবো, প্রত্নতাত্ত্বিক স্থান, আরো কিছু শিল্পকলা একাডেমি আছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আছে, বার্ড আছে। ঠিক আছে, এগুলো কে কে প্রতিষ্ঠা করেছেন আপনারা একটু দেখে নিবেন, এটা পারবেন। এখন প্রত্নতাত্ত্বিক স্থান পুন্ড্রনগর, এটা পুন্ড্রনগর কোথায়, বগুড়ার মহাস্থানগড়। ঠিক আছে, 1808 সালে এটা ফ্রান্সিস বুকনান হ্যামিল্টন, জাস্ট নামটা একটু বলি, হ্যামিল্টন এটা আসে, হ্যামিল্টন এটা আবিষ্কার করেন, ফ্রান্সিস বুকনান হ্যামিল্টন আবিষ্কার করেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর এটা হচ্ছে 2017 সালে সার্ক এটাকে সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করে। সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে এটা ঘোষণা করা হয় 2017 সালের দিকে। ঠিক আছে, আচ্ছা। ঐতিহ্য টৈতিহ্যটা গুগলে পাবেন, কোনো সমস্যা নেই, জাস্ট মেইন ইনফরমেশন গুলো একটু বলে দিলাম। পাহাড়পুর বৌদ্ধবিহার এটা আমার থানাতেই অবস্থিত, নওগাঁ জেলার বদলগাছি থানায় এইটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। ঠিক আছে, আচ্ছা। এটা অষ্টম বা নবম শতকের দিকে এটা নির্মাণ করা হয়। ক্লিয়ার? আর এটা হচ্ছে 1869 সালের দিকে ক্যানিংহাম উনি আবিষ্কার করেছেন এটা। ঠিক আছে, আচ্ছা, বাস।
পার্বত্য প্রদেশের ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ হচ্ছে বাগেরহাট। বাগেরহাট। বাগেরহাট, আমি দ্রুত একটু পড়ে যাচ্ছি, আর একটু পড়ানোর ইচ্ছা ছিল। বাগেরহাট, যেহেতু ইফতারির সময়, এটা সবচেয়ে বড় মসজিদ। এটা হচ্ছে পঞ্চদশ শতাব্দীতে, পঞ্চদশ শতাব্দীতে এটা মোটামুটি এটা ইয়ে করা হয়। এখানে 60 হইলেও গম্বুজ আসলে 60টা না, গম্বুজ 81টা। এই যে এগুলোকে বলা হয় গম্বুজ, এই যে এগুলোকে বলা হয় গম্বুজ, একটু দেখে লিখে দেই। এগুলোকে বলা হয় গম্বুজ। এগুলো হচ্ছে 60 বলা হয়েছে, কিন্তু আসলে 60টা না, 81টা গম্বুজ রয়েছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এটা আপনার এখন আমরা শিখবো ঢাকেশ্বরী মন্দির। এটা বুয়েটের পেছনে অবস্থিত। এটা নিয়ে তেমন পড়ানোর কিছু নাই। এইটা সবচেয়ে প্রাচীন এবং জাতীয় মন্দির হিসেবে হিন্দুদের জন্য, এটা হিন্দু ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আছে তাদের জন্য একটা তীর্থস্থান, বা তারা এখানে গিয়ে তাদের ধর্মীয় কার্যক্রমগুলো পালন করেন আর কি, ঠিক আছে। জাতীয় স্মৃতিসৌধ 1972-তে 16 ডিসেম্বর এটা বঙ্গবন্ধু শুরু করেন। 16 ডিসেম্বর এটা বঙ্গবন্ধু হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এবং পরবর্তীতে 1978 সালের দিকে প্রায় 57টা নকশার মধ্যে মইনুল আহমেদের যে নকশাটা, সে নির্বাচিত হয়, মানে 57টা নকশার সাবমিশন হয়, মইনুল আহমেদেরটা এটা এটা কালেক্ট, মানে এটা নির্বাচিত হয় আর কি, হ্যাঁ। এবং 1982 সালে এটা কিন্তু উদ্বোধন হয়, এবং উদ্বোধনের সময় উদ্বোধন করেন কিন্তু এরশাদ। এবং এই এরশাদ উদ্বোধন করার পরে মইনুল আহমেদের কিন্তু কোনো ওখানে ইনভাইটেশনই ছিল না। মানে আর্মিরা আগে উদ্বোধন করবে, তারপর নেতারা সব মিলাই জিলে। এর পরবর্তীতে মইনুল আহমেদ কিন্তু একদম ট্রমায় চলে যান, এবং উনি কিন্তু কিছুদিন আগে মারা যান, ইন্তেকাল করেন। বুঝতে পেরেছেন যে আমার একটা এরকম ডিজাইন করা জিনিস আমাকেই নিল না। বুঝা যাচ্ছে, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এইটা মোটামুটি 150 ফিট উঁচু। 150 ফিট ফিট বড় হয়, আর মিটার ছোট হয়, মানে 46 মিটার। মানে 46 মিটার, 1 মিটার সমান সমান 3.28 ফিট, ঠিক আছে। সেই হিসেবে এটা ক্যালকুলেশন করা। ক্লিয়ার? এটা এরিয়া অনেক। এখানে 60টার যে মজাজা, এই 60টার মজাজা এটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে। এই 60টা স্তম্ভ দাঁড়িয়ে আছে কেন, 60টা জিনিসকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ ইত্যাদি, হ্যাঁ। তো আমি তো 5টা বলেই দিলাম। কেন্দ্রীয় শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে আপনার, আচ্ছা এইটা তো পড়ানো হয়েছিল হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের সময় পড়ানো হয়েছিল, তো এইটা আবার নতুন করে আমি আর পড়াবো না। মুক্তিযুদ্ধের ক্লাস আমি বা দুলাল যে কোনো একজন নিয়েছিল, তো এটা আর পড়াবো না। বাংলাদেশের সংবাদপত্র, এই সংবাদপত্রে যে এজেন্সিগুলো রয়েছে, সংস্থা রয়েছে, সেই সংস্থাগুলোর নাম দেওয়া হয়েছে স্টার নিউজ এজেন্সি, ইউএনএস, আইএসপিআর, বিএনএস। এগুলো জাস্ট নামটা একটু দেখে যাবেন, আর কিছু লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতারের এইখানে আহ আহ, চিত্রটা আগারগাঁতে। এইটা যুদ্ধের সময় বাংলাদেশ বেতার নামে পরিচিত ছিল। 1971 সালে এটার নাম দেওয়া হয়, আগে পাকিস্তান বেতার ছিল। পরবর্তীতে 1971 সালে 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর এটা বাংলাদেশ বেতার করা হয়। আগে ছিল কি পাকিস্তান বেতার। 1971 সালে 6 ডিসেম্বর বাংলাদেশ বেতার করা হয়। ক্লিয়ার? এইটা লাগবে। আর 1975 থেকে 1996 সাল পর্যন্ত এটা বাংলাদেশ বেতার তো, নামটা আবার চেঞ্জ হয় 1975 থেকে 1996 পর্যন্ত। এইটা বলা হয় হচ্ছে রেডিও বাংলাদেশ। রেডিও বাংলাদেশ নাম চেঞ্জ হয়েছে, হ্যাঁ, রেডিও বাংলাদেশ। ক্লিয়ার? রেডিও বাংলাদেশ নামে পরিচালিত ছিল, ঠিক আছে। আচ্ছা। আর গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, সরকারি টিভি 4টা, বেসরকারি, এগুলো দেখে নিন, এগুলো সমস্যা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024, এটা মোটামুটি প্রিলিতে তেমন আসার কিছু নাই, এটা রিটেনে আসে। আপনারা রিটেন বেসিসে এটা পড়বেন, রিটেনের জন্য এটা দেওয়া ইম্পর্টেন্ট। সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে রাখা হয়েছে, কিন্তু এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। অন্তর্বর্তীকালীন সরকার 2024, ওনাদের নামটা একটু মনে রাখবেন, কে কোন দপ্তরের, এটা একটু মনে রাখবেন। আর প্রফেসর ইউনূসেরটা সাম্প্রতিক ঘটনাবলী থেকে, এইটা দেখবেন যে দু একটা ইনফরমেশন ওনার লাগবে। 000, বিভিন্ন ধরনের, যে উনি রাওয়ান ম্যাগসেসে পুরস্কার কবে পাইছে, বা নোবেল পুরস্কার কবে পাইছে, এই জিনিসগুলো একটু আমরা দেখে নিব। স্বাধীনতা পুরস্কার এই 4টা দেওয়া হয়েছে 2024 সালের, কে কে পাইছে এইটা মনে রাখতে পারেন, না রাখলে নাই, কোনো সমস্যা নাই। সরকারি টিভি চ্যানেল, এল বিটিভি, বিটিভি চিটাগাং, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ, বিটিভি নিউজ। এখানে যদিও 5টা দেখানো হয়েছে, সো আসলে 4টা। সংসদ বাংলাদেশটা আসলে আমার জানা মতে আছে কি নাই, 4টা হইতে পারে, 5টা হইতে পারে, আমার জানা মতে 4টাতে এইখানে 5টা দেওয়া হয়েছে, কিন্তু আসলে 4টা হওয়ার কথা, একটু দেখে নিন এটা। জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি, ভেরি রিসেন্টলি ওনাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সো আর এই হচ্ছে বিষয়, তো শেষ আজকের মোটামুটি
5টা 46 আর পড়াবো না। হ্যাঁ, আজকে ক্লাসে এ পর্যন্ত। ভালো থাকেন সবাই, সবার জন্য দোয়া করেন, ইফতারি করেন। ঠিক আছে? তো আমার ক্লাসটা আরেকটু পড়ানোর ইচ্ছা ছিল। সো ক্লাসে অনেক কিছু হয়তো বা পড়াতে পারি নাই। আমার কথাও যদি কেউ ইয়ে করে কষ্ট পেয়ে থাকেন, আপনি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সবাই সবাইকে মাফ করব, সবাই ভালো থাকবো, দোয়া করবো সবাই সবার জন্য। হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে।